না তো দেখিনি। তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। সবকিছু তোমার রূপের সাথে ম্যাচিং হয়ে গেছে। একটা ছবি তুলতে পারি কি? তীব্র ভাইয়া, আমি আর আপনাকে কতবার এক কথা বলবো? আপনি প্লিজ আমাকে শান্তিতে থাকতে দিন। জানিস আপু, আজকেও না তোর এক বান্ধবী আমাকে দেখি নিশা নিশা বলে ডাকছিল, আমি পেছনে না তাকিয়ে চলে এলাম। ল্যাপটপে কাজ করছিল নিশা, সেখান থেকে চোখ না ফিরিয়েই বলতে লাগলো। তুই আমার ভার্সিটির সামনে দিয়ে এসছিস? ঈশা ব্যাগ নামাতে নামাতে আমতা আমতা করে বলতে লাগলো। না মানে ঋতু আজ বললো যে এই রাস্তা দিয়ে আসবে, তাই আর কি। তোকে না কতবার বলেছি যে ওই রাস্তা দিয়ে আসবি না? আমার অনেক পরিচিত মানুষ থাকে, আসিস ভালো কথা, কেউ ডাকলে আবার কোনো না কোনো ঝামেলা পাকিয়ে আসিস। আজ আবার কে ডেকেছিল কে জানে, আরে ভাই ডেকেছে, ভালো কথা বলে তো আসবি যে তুই তিশা, তাহলেই তো হয়। পালিয়ে আসার কি আছে? তুই কি চোর নাকি? কথাগুলো কিছুটা বিরক্ত নিয়েই বলে নিশা, আর ওকে ওই পথে না আসতে বলার যথেষ্ট কারণ রয়েছে। এই তো কিছুদিন আগের ঘটনা। নিশা কলেজ থেকে ফিরছিল, নিশার ভার্সিটির গেটের সামনে যেতেই কেউ ওকে পেছন থেকে ডাকতে লাগলো নিশা বলে। ও দেখলো হালকা নীল রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট পরা একটা ছেলে, নিশ্চয়ই নিশার ফ্রেন্ড হবে। সে তিশার দিকে এগিয়ে এসে বলল। কি ব্যাপার নিশা, তুমি এখানে? আজ না তোমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা? ছেলেটার কথা শুনে তিশা কি বলবে বুঝতে পারছিল না। ভাবলো যে নিশাকে যখন তুমি করে বলে তার মানে নিশাও হয়তো ওকে তুমি করেই বলবে। তাই আর অত শত না ভেবে নিশার সেজে উত্তর দিল। না মানে অ্যাসাইনমেন্ট জমা দিব তো, কিন্তু তুমি এখানে কি করছো? ওর কথা শুনে ছেলেটি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো, কোনো কথাই বলল না। তিশা ওর মুখের ভাব দেখে বুঝতে পারলো যে ও নিশ্চয়ই কোনো ভুল করে ফেলেছে, তাই আর দেরি না করে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলো। ছেলেটি নিশ্চয়ই ওর দিকে তাকিয়েছে। ও আর পিছনে ফিরে দেখার সাহস পেল না, আর বাসায় এসে নিশাকেও কিছু জানালো না। কিন্তু ও না জানালে কি হবে, নিশা ঠিকই ব্যাপারটা জেনে গেল। সেদিন রাতে সেই নিশা তিশাকে ধরলো। তিশা এদিকে আয়। তিশা প্রথমে কিছুই বুঝতে পারেনি যে নিশা কেন ওকে এভাবে ডাকছে। পরে বিকেলের কথা মনে হতেই ও বাহানা দিয়ে চলে যেতে চাচ্ছিল। নিশা খপ করে ওর হাতটা ধরে বলতে লাগলো। আজ কারোর সাথে দেখা হয়েছিল? তিশা ভয়ে ভয়ে উত্তর দেয়। হ্যাঁ, তোর এক বন্ধু। এটুকু বলতে নিশার চোখে মুখে রাগ ফুটে ওঠে। কি বলেছিস তুই? তিশা আমতা আমতা করে বলে। তেমন কিছুই না, শুধু জিজ্ঞেস করেছিলাম যে তুমি এখানে কি করছো। ওর কথা শুনে নিশা বুঝতে পারে কেন স্যার ওকে বিকেলের কথা ওভাবে জিজ্ঞেস করছিল। রাগে আর লজ্জায় মাথা গরম হয়ে যায় নিশার, কারণ তিশা যার সাথে তুমি করে কথা বলছে সে ওর কোনো বন্ধু নয়, সে ওদের ডিপার্টমেন্টের নতুন স্যার। তারপর থেকে নিশা তিশাকে বারণ করে দিয়েছে যেন ওর ভার্সিটির সামনে দিয়ে না আসে। পরে নিশা স্যারকে তিশার কথা বলেছিল, কিন্তু স্যার আদৌ ওর কথা বিশ্বাস করেছে কিনা কে জানে। তারপর থেকে ওর বান্ধবীরা ওকে নিয়ে মজা করা শুরু করেছে যে স্যারের সাথে আলাদা কি কথা। তিশার কিছু কিছু ব্যবহার ওর কাছে মোটেও ভালো লাগে না। ওর কথা শুনে তিশা কিছুক্ষণ চুপ থেকে বলে। আচ্ছা আপু, আমরা তো যমজ বোন নই, তারপরেও আমাদের দুজনের চেহারা এত মিল কেন বলতো? আচ্ছা, আল্লাহ আমাকে কেন তোর 2 বছর পর পৃথিবীতে পাঠালো? তোর সাথে যমজ করে পাঠালেই তো পারতো। তোর এই এক প্রশ্ন শুনতে শুনতে আমার কান পচে গেছে। নতুন কিছু বল ভাই। তিশা এবার হাসতে হাসতে বলে। আচ্ছা আপু, তুই কি তোদের ভার্সিটির কাউকে পছন্দ করিস, যার জন্য চাস না যে সে আমাকে দেখুক? আমাকে অবশ্য কেউ প্রপোজ করলে না করতে পারবো না, কিন্তু কি কপাল আমার, আজ পর্যন্ত কেউ আমাকে প্রপোজই করলো না। বলে হাসিতে ফেটে পড়ে তিশা। নিশা এক ধমক দিয়ে বলে। যা আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নি, কলেজ থেকে এসে গল্পের ঝুড়ি নিয়ে বসে গেছে। পড়াশোনায় মন নেই, গল্প করতে দিলে সারা দিন পার করে দেবে। এ কথা শুনে তিশা হাসতে হাসতে বলল। কারণ গল্প করাটা অনেক সহজ আপু, আর মজাও লাগে। তুই যে এই পড়াশোনায় কি মজা পাস আল্লাহ জানে। ভাগ্যিস আল্লাহ তোদের দুজনকে যমজ করে পাঠায়নি। যখন দেখবো তখনই লড়তে থাকবে। অন্য মানুষের মেয়েদের দেখো, বনে বনে কত মিল, আর আমার মেয়েদের দেখো পুরো চেহারা মিলে যায় অথচ মনের মিল হয় না। আচমকা মায়ের কথা শুনে দুজনেই দরজার দিকে তাকায়। তাদের মা উর্মিলা রুমে ঢুকতে ঢুকতেই কথাগুলো বলেন। মায়ের কথা শুনে মুখ বাঁকা করে ওখান থেকে চলে যায় তিশা। ও
ওর মা তখন নিশাকে উদ্দেশ্য করে বলে, আর তুই তো বড় বোন, ছোট বোনটাকে ভালো কিছু শেখাবি না? ঝগড়া করেই সময় পায় না। মায়ের কথা শুনে নিশা তেলে বেগুনে জ্বলে ওঠে। মা, তুমি সব সময় তোমার ছোট মেয়েকেই সাপোর্ট করো। তোমার আদরের মেয়ের কীর্তিগুলো তোমাদের চোখে পড়ে না। সেদিন লিলি আপুর বিয়েতে কি কীর্তিটাই না করলো, মনে নেই? দোষ করবে ও, ঝামেলা পাকাবে ও, আর সব কিছুর খেসারত দিতে হবে আমাকে। ও কি আর এত ছোট আছে নাকি? এখন বড় হচ্ছে না? কবে শিখবে সব? নিশার কথাগুলো শুনে ওর মা আস্তে করে রুম থেকে বের হয়ে গেল। ওর মা বের হতে না হতেই রুমে প্রবেশ করলো ওর ছোট ভাই শান। ও ঢুকেই নিশাকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, লিলি আপুর বিয়েতে তিশা কি করছিল আপু? নিশা এক ধমক দিয়ে শানকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে আবার কাজে মন দিল। শান নিজে নিজেই বিড়বিড় করতে করতে রুম থেকে বের হয়ে গেল। তিশা আজ কলেজে যেতে দেরি করে ফেলেছে। গিয়ে দেখে ওদের বাংলা স্যার ক্লাসে ঢুকে পড়েছেন। উনি আবার একটু বয়স্ক লোক, যেমন রাগী তেমনই কঠোর। চশমা পরে থাকলেও ওনার তাকানো দেখে মনে হয় যেন উনি মাথাটা নিচু করে চশমার উপর দিয়ে দেখছে। তিশা দরজার সামনে গিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, মে কাম ইন স্যার? স্যার ওকে অবাক করে দিয়ে চুপচাপ হাতের ইশারায় ভেতরে যেতে বলল। স্যারের এমন ব্যবহারে তিশা অনেকটা অবাক হলো। কিছুক্ষণ পরেই ঋতুকে জানালো যে স্যারের একটা বিড়াল ছিল, সেটা নাকি আজ সকালে মারা গেছে। তাই স্যারের মন খারাপ। তিশা আজকের মতো বেঁচে গেছে। নিশা ক্লাসরুমে ঢুকতে না ঢুকতেই ওর সব বান্ধবীরা ওকে ঘিরে ধরলো। সবার এমন ব্যবহার দেখে ও অবাক হয়ে গেল। ও আস্তে আস্তে ওর কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে বসে পড়লো আর জিজ্ঞাসু দৃষ্টিতে সবার দিকে তাকালো। তখন এক এক করে সবাই বলতে শুরু করলো, কি ব্যাপার মিস? নিশা ভার্সিটিতে উঠতে না উঠতে ছেলে পটানো শেষ? আরে ছেলে বলছিস কেন? বল স্যার। ডিপার্টমেন্টের সবচেয়ে জুনিয়র আর হ্যান্ডসাম স্যার। স্যার তো মনে হয় ওর প্রেমে এতটাই পাগল হয়ে গেছে যে এখন আমাদের কাছে ওর খবর জানতে চায়। কিরে, স্যারের কাছে তোর নাম্বার নেই নাকি? আরে স্যার নিজেও তো নতুন, কিছুদিন আগে তিনি নিজেও ছাত্রই ছিলেন, তাই প্রেমে পড়াটা স্বাভাবিক। আচ্ছা, আর দেরি করিস না, স্যার আবার তোর জন্য অপেক্ষা করছে। বেচারা স্যার। এক এক জনের এক এক ধরনের কথা শুনে নিশার কান গরম হয়ে ওঠে। সব হয়েছে ওই তিশার জন্য। ও যদি সেদিন স্যারকে তুমি করে না বলতো আর স্যার ওকে সেদিন অফিস রুমে না ডাকতো, তাহলে আর সবার এত কথা শুনতে হতো না। মাঝখান থেকে অ্যাসাইনমেন্টটাও সেদিন দিতে পারেনি। আজ হয়তো সেই অ্যাসাইনমেন্ট নিতেই ডেকেছে, আর এরা তিলকে তাল বানাচ্ছে। এদের সাথে কথা বলে লাভ নেই বুঝতে পেরে ও ব্যাগ থেকে অ্যাসাইনমেন্ট পেপার বের করে নিয়ে তমাল স্যারের রুমের দিকে চলে গেল। স্যার রুমে ছিল না, ক্লাসে ছিল। তাই ও আসতে যাবে তখনই স্যার চলে আসে। ও আস্তে করে স্যারকে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভেতরে আসো। স্যার চেয়ারে বসতে বসতে বলল, তা ঠিক করেছো তোমার অ্যাসাইনমেন্ট? জি স্যার। আচ্ছা, রেখে যাও। নিশা চলে আসবে তখনই স্যার ওকে আবার ডেকে বলল, আর শোনো, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করো না? নিশা চুপ হয়েছে দেখে স্যার আবার বলল, কিছু মনে করবে না তো? নিশা এবার আস্তে আস্তে বলল, না স্যার, বলেন। স্যার কিছু একটা বলতে যাবে তখন একটা কল আসে। কলটা রিসিভ করার আগে স্যার নিশাকে বলল, আচ্ছা, কথাটা পরে বলবো, এখন যাও তুমি। নিশা স্যারের রুম থেকে বেরোতেই দেখে ওর দুইটা বান্ধবী স্যারের রুমের সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে মুসকে মুসকে হাসছে। নিশাকে বের হতে দেখেই দুজনে আবার ওকে ঘিরে ধরলো। অর্পিতা বলল, কিরে, স্যার আজ আবার কি বললো? নিশা রাগান্বিত স্বরে বলল, তোরা কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। এই কথা শুনে নীনা বলল, আরে বান্ধবীরা বাড়াবাড়ি করবে না তো কে করবে শুনি? কথাগুলো বলতে বলতে ওরা ওদের ক্লাসরুমের দিকে যাচ্ছিল। নিশার কিছু বলার আগে দেখতে পেল ওদের ক্লাসে স্যার যাচ্ছে। সবাই তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেল। নিশা ক্লাসে বসে ভাবতে লাগলো যে তমাল স্যার আসলে ওকে কি বলতে চেয়েছিল। তিশা, আইসক্রিম খাবি? ঋতুর কথা শুনে তিশা না সূচক মাথা নেড়ে বলল, না রে, ঠান্ডা লেগেছে, আজ আর খাবো না। এই বলে দুজনে হাঁটতে লাগলো। দুজনের বাসা কাছাকাছি হওয়ায় একসাথে আসা যাওয়া করে, আর কলেজও কাছে হওয়ায় রিক্সারও প্রয়োজন হয় না। অন্যের ঘুম নষ্ট করে মানুষ কি করে শান্তিতে থাকতে পারে? তিশার কাছে কণ্ঠটা পরিচিত লাগছে।
কৌতূহল নিয়ে পিছন ফিরতেই ভূত দেখার মতো চমকে উঠল। ওর দেখা দেখি ঋতুও পিছনে তাকিয়ে দেখলো যে সবুজ রঙের টি শার্ট পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাত দুটো পকেটে পুরে রেখে কেমন একটা অদ্ভুত হাসি মুখে নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ঋতু ফিসফিসিয়ে বলল, কি রে, তুই চিনিস না কি ওনাকে? তিশা ছেলেটার দিক থেকে চোখ না ফিরিয়েই আনমনে বলে উঠল, তীব্র ভাইয়া আপনি এখানে? ও আচ্ছা, এটাই তাহলে তোর সেই তীব্র ভাইয়া। কথাটা এতটা আস্তে বলল ঋতু যে ও নিজেই যেন শুনতে পেল না। তীব্র বাম হাতটা পকেট থেকে বের করে ওদের দিকে এগিয়ে গিয়ে তিশাকে উদ্দেশ্য করে বলল, তোর সাথে কিছু কথা আছে। আর তুমি? শেষের কথাটা ঋতুকে উদ্দেশ্য করে বলল। আমি ঋতু, তিশার বান্ধবী। তীব্র ঋতুর কথার কোনো গুরুত্ব না দিয়ে বলল, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে তুমি এখন বাসায় চলে যাও। তিশার সাথে কথা শেষ হলেই আমি ওকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। কিন্তু ঋতুকে আবার থামিয়ে দিয়ে তীব্র বলল, চিন্তা করো না, আমি ওর মামাতো ভাই। জানি তিশার কাছে আপনার গল্প। এটুকু বলতে তিশা এবার ওকে থামিয়ে দিয়ে চলে যেতে বলল। ঋতুর মুখে তীব্রর গল্প কথাটা শুনেই ওর সেদিনের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল। সেদিন ওর ছোট মামার বড় মেয়ে লিলির বিয়ে ছিল। লিলিরা দুই বোন, কোনো ভাই নেই। আর ওর বড় মামার একটাই সন্তান তীব্র, একটা প্রাইভেট মেডিকেলে পড়ে, এখন ইন্টার্নিতে আছে। লিলির বিয়ের দিন সকালের কথা। লিলির ছোট বোন মীরার সাথে গল্প করেছিল তিশা। দুজন প্রায় সমবয়সী। মীরা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে আর তিশা ফার্স্ট ইয়ারে, এটাই শুধু পার্থক্য। কথায় কথায় হঠাৎ মীরা বলে উঠল, জানিস তিশা, তীব্র ভাইয়া আর নিশি আপুর মধ্যে কি চলছে? তিশা দ্বিগুণ উৎসাহে জিজ্ঞেস করলো, কি? তুই সত্যি জানিস না কিছু? আরে জানলে কি আর তোকে এভাবে জিজ্ঞেস করতাম? তীব্র ভাইয়া নিশি আপুকে পছন্দ করে মনে হয়। তুই জানলি কি করে? কাল রাতে তোকে খুঁজতে খুঁজতে ছাদে চলে গিয়েছিলাম, সেখানেই জানতে পেলাম। এটুকু বলেই মীরা আশেপাশে তাকালো যে কেউ ওদের কথা শুনতে পাচ্ছে কিনা। দেখলো না, আশেপাশে তেমন কেউ নেই। তারপর আবার কিছুটা ফিসফিসিয়ে বলতে লাগলো, আমি তেমন কিছু শুনতে পাইনি, শুধু এটুকুই শুনলাম যে নিশি আপু বলল সে এখন রিলেশন নিয়ে কিছু ভাবছে না, পড়াশোনায় মন দিতে চায়, কেননা তার ইচ্ছা স্কলারশিপ নিয়ে বাইরে গিয়ে পড়াশুনো করবে। তারপর তীব্র ভাইয়া কি বলল? আরে বাবা, আর কিছু শুনতে পাইনি, মা এমন ভাবে ডাকছিল তখন, তাই ওখান থেকে চলে যাই। তুই কি শিওর যে আপু ওই কথাগুলো তীব্র ভাইয়াকেই মিন করেই বলেছে? আরে আমি ভাঙা ভাঙা যতটুকু শুনেছি তাতে শিওর যে কথাগুলো তীব্র ভাইয়াকে নিয়েই বলেছিল। তিশার সন্দেহ হচ্ছে দেখে মীরা ওকে একটা বুদ্ধি দিল যে তীব্র সত্যি নিশাকে পছন্দ করে কিনা তার একটাই উপায় আছে, সেটা হচ্ছে তিশাকে নিশা সেজে তীব্রর সাথে কথা বলতে হবে। তিশা প্রথমে রাজি না হলেও মীরার জোরাজুরিতে রাজি হয়ে গেল। দুপুরের দিকে ওরা সবগুলো কাজিনই খয়েরি রঙের শাড়ি পরেছে। একই রকম ভাবে চুড়ি থেকে শুরু করে বাকি অলংকার সাজগোজের ধরনটাও একই। পুরো বুদ্ধিটা ছিল মীরার, আর ওদের সাহায্য করেছে শান। শান ক্লাস 10-এ পড়লেও বোনদের সাথে বেশি থাকে বলে সবাইকে সাহায্য করতেই হয়। এজন্য অবশ্য ওর বন্ধুরা ওকে হাফ লেডিস বলে মজাও করে। এমনিতেই তিশা আর নিশাকে আলাদা করা যায় না, তার উপর একই গেটআপে আছে আজ, বোঝার উপায় নেই কে কোনটা। ওদের অবশ্য একটা জিনিস আলাদা করা যায়, আর সেটা হচ্ছে ওদের চুল। তিশার চুল হালকা কোঁকড়ানো আর ছোট, অন্যদিকে নিশার চুল লম্বা আর স্ট্রেট। কিন্তু আজ শাড়ির সাথে সবাই সোনালি রঙের হিজাবও পরেছে, তাই দুজনকে আলাদা করার প্রশ্নই আসে না। মীরা আর তিশা তীব্রর জন্য অপেক্ষা করছিল। আসলে তীব্র অনেক ব্যস্ত আছে, লিলির কোনো ভাই নেই, তাই সব কাজ তীব্র আর ওর বন্ধুরাই করছে। যদিও শান আর লিলির অন্যান্য কাজিনরাও আছে, তবে তীব্রর দায়িত্বটাই বেশি। তিশা শাড়ির পিনগুলো ঠিক করতে করতে বলল, আচ্ছা মীরা, তোর কাউকে ভালো লেগেছে কখনো? কথাটা শুনে মীরা লজ্জা পেয়েছে কিনা বোঝা গেল না, তবে হাতের আঙুলগুলো ফোটাতে ফোটাতে বলল, ভালো তো কতজনকেই লাগে, তবে বেশি ভালো লাগে তীব্র ভাইয়ার বন্ধু নাহিদ ভাইয়াকে। সে কি চেহারা ভাই, পুরোই নায়ক, আমি তো দেখে পুরো অবাক। আল্লাহ, এত সুন্দর মানুষ হয়। তোকে কি প্রপোজ করেছিল?
তিশার কথা শুনে মীরা হাসিতে ফেটে পড়ে। তুই পাগল নাকি? কোথায় আকাশের চাঁদ আর কোথায় পাতিলের কালি? ওনার গার্লফ্রেন্ড আছে কথা আপু, যেন ওনার চেয়েও সুন্দর। দুজনে আমাদের বাসায় ঘুরতে এসেছিল। কথাগুলো বলতে বলতে হঠাৎ ওরা দেখতে পায় যে বাগানের একপাশে তীব্র দাঁড়িয়ে ফোনে কথা বলছে কারোর সাথে। এটাই সুযোগ ভেবে মীরা তিশাকে ঠেলে ঠুলে পাঠিয়ে দেয়। তিশা গিয়ে ভয়টাকে লুকিয়ে রেখে আস্তে আস্তে বলে, ভাইয়া তিশাকে দেখেছেন কোথাও? তীব্র পিছনে তিশাকে দেখে নিশা ভেবে বসলো। ততক্ষণে তার ফোনে কথা বলা শেষ। না তো দেখিনি। তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। সবকিছু তোমার রূপের সাথে ম্যাচিং হয়ে গেছে। একটা ছবি তুলতে পারি কি? তীব্র ওর পা থেকে মাথা অবধি অপলক দৃষ্টিতে দেখছে দেখে তিশার লজ্জা পেয়ে গেল। যা বলতে এসেছে তা ভুলে যাচ্ছে। কি বলবে বুঝতে না পেরে হুট করে বলে দিল, হ্যাঁ ঠিক আছে, ছবি তুলবেন, এতে আবার পারমিশন নিতে হবে নাকি? এ কথা বলতে দেরি তীব্র ফোন বের করে ছবি তুলতে দেরি হলো না। কয়েকটা ছবি না তুলতেই তিশা আবার জিজ্ঞেস করলো, ভাইয়া আপনি কি সত্যি আমাকে পছন্দ করেন? তীব্র এবার অযাচিত একটা কাজ করে বসলো। হুট করে তিশার হাত দুটো ধরে করুণ স্বরে বলতে লাগলো, নিশা, আমি সত্যি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমাকে আমি সব বিষয়ে সাপোর্ট করব, বন্ধুর মতো পাশে থাকব। শুধু একবার সুযোগ দিয়ে দেখো। কথাগুলো শুনে তিশা এতটা ইমোশনাল হয়ে গেছে যে ওর নিজের হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে বসলো। আমি আপনাকে অনেক পছন্দ করি ভাইয়া। কথাটা শেষ হতে না হতেই একটা চড় এসে পড়লো তিশার গালে। তিশা আর তীব্র দুজনে দুদিকে সরে গেল। ওরা দেখতে পেল নিশা আর ওর মা তিশাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। চারজন নির্বাক হয়ে গেছে। তিশা নীরবতা ভেঙে তিশাকে উদ্দেশ্য করে বলল, তুই কি পাগল হয়ে গেছিস তিশা? এইটা কিন্তু বড্ড বাড়াবাড়ি করে ফেলেছিস। ছোট বলে বলে মা তো শুধু আদিক্ষেতা করে। এবার দেখো তোমার গুণধর মেয়ে কি কাজ করে বসছে। নিশার মা ব্যাপারটা বুঝতে পেরে তিশাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে গেল। তিশা কাঁদতে লাগলো দেখে ওর মা ধমক দিয়ে থামিয়ে দিল। বিয়ে বাড়ি, চারদিকে লোকজন, কেউ দেখলে কি ভাববে? এত বড় মেয়ে কাঁদছে কেন? সবচেয়ে বেশি অবাক হয়েছে তীব্র। ও বুঝতেই পারছে না কি থেকে কি হয়ে গেল। ওর সমস্ত খুশিগুলো বেলুনের মতো চুপসে গেল। নিশা প্রচুর রেগে গেছে তিশা আর তীব্র দুজনের উপরেই। তীব্র ভাইয়া, আমি আর আপনাকে কতবার এক কথা বলবো? আপনি প্লিজ আমাকে শান্তিতে থাকতে দিন। বলেই হন হন করে চলে গেল। তীব্র বলতে লাগলো, প্লিজ নিশা, শোনো, তুমি যা ভাবছো তা নয়। তিশা এসেছিল। কিন্তু নিশা ওর কথা না শুনে চলে গেল। তারপর তিশা ভয়ে তীব্রর মুখোমুখি হয়নি। সবচেয়ে লজ্জার বিষয়, তীব্র ওর ফুপুর চোখে খারাপ হয়ে গেল। তীব্রকে সবাই খুব শান্তশিষ্ট ছেলে বলেই ভাবে। সে এমন একটা কাজ করেছে তার ফুপু কাউকে বললে মান সম্মান আর থাকবে না। কিন্তু এই নিয়ে তিশার মা বা নিশা আর কোনো কথা বলেনি পরে। আজ হঠাৎ তীব্রকে দেখে ওর ভয়টা বেড়ে গেল। তীব্র নিশ্চয়ই ওই দিনের বিষয়ে কথা বলতে এসেছে। এগুলো ভেবেই বুকের ভেতর ঢিপ ঢিপ করতে লাগলো তিশার। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর কথা বলা যাবে না, কোথাও বসি চলো। তীব্রর কথায় ভাবনার জগৎ থেকে ফিরে এলো তিশা। বাসায় চলেন, সেখানে গিয়েই না হয় কথা বলা যাবে। তীব্র কিছুটা রাগ নিয়ে ধমকের সুরে বলল, তুই তোদের বাসায় যাওয়ার মতো অবস্থা রেখেছিস? ফুপুর সামনে যেতেই আমার লজ্জা লাগছে। ভাগ্যিস এই ব্যাপারে আর কাউকে কিছু বলেনি। বলবি বা কি করে? নিজের মেয়েই যেখানে বড় কালপ্রিট। নিশাও আমার ফোন তুলছে না। আগে তবু কথা বলতো, সেদিনের পর আর কথাই বলছে না। সব তোর জন্য হয়েছে। আর তুই দিব্যি আছিস। তিশা একদম চুপ হয়ে কথাগুলো শুনছে। পাশে দিয়ে যাওয়ার সময় একটা বয়স্ক লোক তীব্রর ঝাঁঝালো কণ্ঠের কথাগুলো শুনে কেমন করে যেন তাকাচ্ছে। তা দেখে তীব্র বুঝতে পারলো যে রাস্তার মধ্যে এভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না। প্রথমে ভাবলো কোনো রেস্টুরেন্টে গিয়ে কথা বলবে, পরে ভাবলো ওকে বোঝানোর জন্য জোরে কথা বলতে হতে পারে। তাই তিশাকে নিয়ে গিয়ে পাশের পার্কে একটা ফাঁকা বেঞ্চে গিয়ে বসলো আর তিশাকেও ওর পাশে বসতে বলল। তিশা আবার ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তা আপনি আমাকে কি এমন বলতে চান যে বাসায় গিয়ে বলা যাবে না? তুই কি আসলেই বুঝতে পারছিস না যে তুই কি ভুল করেছিস? আমি আসলে সত্যিটা জানতে চাচ্ছিলাম যে আপু আর আপনার মাঝে কোনো রিলেশন আছে কিনা। তুই আমাকে বা নিশাকে সরাসরি জিজ্ঞেস করতে পারতি। আপু এসব ব্যাপারে কিছুই আমার সাথে শেয়ার করে না, আর আপনাকে আমি কি করে জিজ্ঞেস করব? আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু
তুই এই কথাটা কেন বললি যে তুইও আমাকে পছন্দ করিস? এটাও কি নিশা সেজেই বলেছিস নাকি? এটুকু বলতেই তীব্র অস্বস্তি বোধ করতে লাগলো। তিশা লজ্জায় বাকরুদ্ধ হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। আসলেই তো সেদিন ও ওই কথাটা কেন বলেছিল? তীব্রর করুণ চাহনিতে নাকি সত্যি ও তীব্রকে পছন্দ করে? কথাটা ভাবতেই ওর গা ঘিন ঘিন করতে লাগলো। ও এসব কি ভাবছে? তীব্রকে ও ওর বড় ভাইয়ের চোখে দেখে। ওকে নীরব থাকতে দেখে তীব্র আবার বলতে লাগলো, দেখ তিশা, তুই সেদিন কেন কাজটা করেছিস আর কেনই বা কথাগুলো বলেছিস, আমি আর ওগুলো জানতে চাই না। আমি শুধু তোকে এটা বলতে চাই যে আমি শুধু নিশাকে পছন্দ করি। আর সেটা শুধু নিশার সৌন্দর্যের জন্য নয়, ওর আচার আচরণ সবকিছুর জন্যই ওকে আমার ভালো লাগে। ওর সাথে তোর চেহারায় মিল আছে, তাই বলে এই নয় যে তোরা দুজন একই মানুষ। আর শোন, নেক্সট এমন কোনো কাজ করিস না যার জন্য নিশা বা তোর পরিবারের মাথা হেট হয়ে যায়। তোকে আমি আমার ছোট বোনের চোখেই দেখি, আর আজ বড় ভাই হিসেবেই কথাগুলো বলছি। তিশা ফ্যাল ফ্যাল করে তীব্রর দিকে চেয়ে আছে আর মিটিমিটি হাসছে। ওর হাসি দেখে তীব্র রাগ হতে থাকে। আমি এখানে কোনো জোকস বলছি? আমি আপনাকে বড় ভাই হিসেবে মানি। তো ভাইয়া, আপনার লেকচার দেওয়া শেষ হলে আমাকে 1 বোতল পানি কিনে দিতে পারবেন? বাসায় যাওয়ার আগে পানি না খেতে পারলে আমি তৃষ্ণাতেই মরে যাব। তিশার এমন স্বাভাবিক কথা শুনে তীব্র আরো রেগে যায়। তোর কোনো অনুশোচনা হচ্ছে না? তুই এক মুহূর্তের জন্য হলেও আমার মধ্যে বিশ্বাস জুগিয়েছিলি যে নিশা আমাকে পছন্দ করে। আচ্ছা, আমি কথা দিয়েছি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব আপুকে বোঝানোর। আমি মানছি সেদিন আমি ভুল করেছি, তাই বলে আর ফাঁসিতে ঝুলাবেন না আমাকে, তাই না? তীব্র যখন বুঝতে পারলো যে এই মেয়ে কোনো কিছু সিরিয়াসলি নেবে না, তখন ওখান থেকে উঠে তিশাকে 1 বোতল পানি আর 2টা আইসক্রিম কিনে বাসার সামনে দিয়ে চলে গেল। তিশা বলার পরেও বাসার ভেতরে গেল না। তিশা সেদিন বাসায় গিয়ে অনেক অনুরোধ করে নিশার সাথে তীব্রর কথা বলিয়ে ওদের ভুল ভাঙিয়ে দিল। যদিও দুজনের মাঝে কিছুটা অস্বস্তি বোধ ছিলই, তবুও তিশা কিছুটা স্বস্তি পেল, যেন মাথা থেকে বোঝার পাহাড় নামলো। তমাল স্যারের সাথে নিশার আর কোনো কথা হয়নি। ও নিজেও পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। ওর বান্ধবীরাও আপাতত ওর আরেক বান্ধবীকে নিয়ে মজা করায় ব্যস্ত আছে। সে আবার এক বড় ভাইয়ের সাথে রিলেশন শুরু করেছে, সেটা নিয়েই সবাই মজা করা শুরু করেছে। নিশার ভালো হয়েছে, ওকে নিয়ে আর মজা করছে না। স্নেহা ওদের ক্লাসের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। নিশার সাথে ওর ভালোই ভাব জমেছে, দুজনেই পড়াশোনায় ভালো। 3 দিন পর স্নেহা আজ ক্লাসে এসেছে। ওর এক কাজিনের বিয়ে হলো জন্য এ কয়দিন আসতে পারেনি। নিশার সাথে কথা বলেছিল, এমন সময় ওদের একটা বন্ধু রায়ান এসে স্নেহাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার ম্যাডাম ফুলি, বিয়ে বাড়িতে কয়টা ছেলেকে পাগল করলে? রায়ান স্নেহাকে ম্যাডাম ফুলি বলে ডাকে। যদিও ডাকটা শুনে স্নেহা রেগে যায়, তবুও রায়ান ওকে এটাই বলবে। এখন অবশ্য স্নেহার অভ্যেস হয়ে গেছে শুনতে শুনতে। স্নেহা চোখ মুখ কুঁচকিয়ে বলল, আর বলিস না, বিয়ে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছিলাম, কোনো মজাই করতে পারিনি। ওরা আরো কিছুক্ষণ গল্প করার পর হঠাৎ নীনা এসে স্নেহাকে তমাল স্যার আর নিশার ব্যাপারটা বলল। এ কথা শুনে তো নিশার মুখ কালো হয়ে গেল। তবে মজার ব্যাপার হচ্ছে যে এই কথা শুনে স্নেহাও অবাক হয়ে গেল, আর নীনাকে উদ্দেশ্য করে বলল, আরে তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? স্যার এত সুন্দর বউ রেখে রিলেশন করবে? স্নেহার কথা শুনে নিশা সহ পাশের আরো কয়েকজন বলে উঠল, কি স্যার বিবাহিত? যেন ওরা নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ওরা কল্পনাও করতে পারেনি যে তমাল স্যার বিবাহিত হবে। আসলে মানুষকে দেখে কি আর বোঝা যায় নাকি যে সে বিবাহিত কিনা? আসলে স্নেহার এক কাজিনের থেকেই ও কথাটা শুনেছে। স্যার যে ভার্সিটিতে পড়েছে সেও সেখানেই পড়ে। ওর থেকে স্যারের লাভ স্টোরি শুনেছে। তমাল স্যারের লাভ স্টোরি শোনার জন্য সবাই স্নেহাকে ঘিরে বসলো। স্নেহা গল্পটা শুরু করবে তখনই ক্লাসে স্যার এসে হাজির। সবাই যে যার জায়গায় গিয়ে বসে পড়ল। সেদিন আর স্নেহার তমাল স্যারের লাভ স্টোরি বলা হলো না। নিশার সেমিস্টার ফাইনাল চলছে, পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। সন্ধ্যা থেকে শান পড়তে বসলেও তিশা বসে টিভি দেখছে। ওর মায়ের মাথা ব্যথা করছে জন্য একটু শুয়ে আছে, কিছু বলতেও পারছে না। তাও এর মধ্যে ওকে একবার ডেকে বলেছে পড়তে বসতে। কে শোনে কার কথা? ইদানিং ওদের বাবা রইস সাহেব রাত করে বাসায় ফেরে, মাঝে মধ্যে তো আসেই না।
ব্যবসা নাকি ভালো যাচ্ছে না। এমনিতে অনেক বাইরে থাকতে হয়, ইদানিং আরো বেশি। ছেলে মেয়ের সাথে বেশি দেখাই হয় না। তিশা আর শান্ত 11 থেকে 12টার মধ্যেই শুয়ে পড়ে। তার মধ্যে আসলে কথা হয়, না হলে উনি এসে দেখেন সবাই ঘুমিয়ে, শুধু নিশা পড়ছে। আর বাবা আসার পর ওর মাকে ডেকে দেয়। আর নিশার ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে যায়। পরীক্ষা থাকলে অবশ্য তাড়াতাড়ি শুয়ে পড়ে, আর ভোর রাতের দিকে উঠে আবার পড়ে। রাত কিছুটা গভীর হয়ে গেছে, তবুও তিশা টিভির সামনে থেকে উঠছে না দেখে নিশা গিয়ে কান ধরে ওকে পড়ার টেবিলে নিয়ে গেল। ওদের একতলা বাসায় মোট 4টা রুম, আর একটা ড্রয়িং রুম, একটা কিচেন, 3 রুমে অ্যাটাচড বাথরুম আর ব্যালকনি আছে, আর একটা কমন বাথরুম। রুমগুলোর একটাতে শান থাকে, একটাতে ওর বাবা মা, আর একটাতে তিশা আর নিশা থাকে। আর একটা রুম ফাঁকা পড়ে থাকে। তিশা অবশ্য ওই ফাঁকা রুমটাতে পড়ে, কারণ তিশার পড়া এত জোর পড়ার শব্দে নিশার মনোযোগ চলে যায়। তাই নিশা পড়ার সময় ওই ঘরেই পড়তে বলে। নিশা অবশ্য আস্তে আস্তে পড়ে। ওর বাবা আজ তাড়াতাড়ি বাসায় ফিরেছে। ওর মা মাথা ব্যথা নিয়েই সবাইকে খেতে দিল। নিশা অবশ্য সাহায্য করল ওর মাকে। তিশা এসবের ধারে কাছেও নেই। অনেকদিন পর সবাই একসাথে খাচ্ছে। শান এর মধ্যে জানালো যে ও ওদের ছাদে বাগান করবে। এ কথা শুনে ওর মা তো অবাক। 2টা মেয়ে কখনো বাগান করার কথা বলে না। একজন পড়া নিয়ে ব্যস্ত, আর একজন সাজগোজ আর খাওয়া নিয়ে ব্যস্ত, আর ছেলে কিনা বাগান করতে চাইছে। ওর বাবা ওর মাকে বলে দিলেন কালকে যেন শানকে নিয়ে গিয়ে ওর পছন্দের গাছগুলো কিনে এনে দেয়। এ কথা শুনে তিশাও বায়না ধরলো গাছ কিনতে যাওয়ার জন্য। পরে ওর মা বলল যে দুজনকেই নিয়ে যাবে। নিশার নতুন সেমিস্টার শুরু হয়েছে। ও ভেবেছে যে তিশাকে একদিন ওর ক্যাম্পাসে নিয়ে গিয়ে সবাইকে চমকে দেবে। যেই ভাবা সেই কাজ। তিশাও মহা খুশি। ওর বোন যেখানে ওর ভার্সিটির সামনে দিয়ে যেতেও মানা করে, সেখানে নিজে ওকে নিয়ে যেতে চাইছে। নিশা যদিও ওকে আলাদা একটা ড্রেস পরতে বলেছিল, কিন্তু তিশা ইচ্ছে করেই নিশার মতো সেম কালার রঙের ড্রেসটাই পরলো। নিশাও পরে আর কিছু বলল না। দুজনকে একই ড্রেসে একসাথে যাওয়া দেখে রাস্তার অনেকেই আড় চোখে দেখছে। দুজনকে আলাদা করার উপায় নেই। ভার্সিটিতেও অনেকে আড় চোখে দেখছে ওদের। আজ ওদের ক্যাম্পাসে একটা প্রোগ্রাম আছে। সেখানে পৌঁছে দেখলো নিশার ফ্রেন্ডরা সবাই একদিকে বসেছে। ওদের 2 বোনের দিকে নিনার চোখ পড়তেই ও বাকি সবাইকে ডেকে ডেকে দেখাতে লাগলো ওদের 2 বোনকে। ওরা তো অবাক, নিশার একটা যমজ বোন আছে, এই কথা তো নিশা ওদের আগে বলেনি। ওরা দুজন গিয়ে স্নেহার পাশে বসলো। ওদের পিছনে একটা মেয়ে আইসক্রিম খাচ্ছিল। লোকের ভিড়ে ধাক্কাধাক্কিতে হঠাৎ মেয়েটির পুরো আইসক্রিম তিশার ওড়নার উপর এসে পড়লো। তিশার ওড়নার উপর আইসক্রিম পড়ছে দেখে ও এক লাফে বসা থেকে উঠে দাঁড়ালো। একরাশি বিরক্তি নিয়ে পিছনে তাকাতে পিছনের মেয়েটি ওকে সরি বলে ব্যাগ থেকে টিস্যু বের করে ওর দিকে এগিয়ে দিল। মেয়েটি এতবার সরি বলে ফেলেছে যে রাগ থাকা সত্ত্বেও টিস্যু কিছু বলতে পারলো না। ও এখন কি করবে বুঝতে পারছিল না। স্নেহা তখন নিনাকে বলল তিশাকে ওয়াশরুমে নিয়ে যেতে। ওড়নার উপর আইসক্রিম নিয়ে তো আর বসে থাকা যাবে না। নিনা অনিচ্ছা সত্ত্বেও প্রোগ্রাম ছেড়ে তিশাকে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। ওদিকে নিশাকে সবাই নানা প্রশ্ন করছে তিশাকে নিয়ে। ওয়াশরুমে গিয়ে তিশা ওর ওড়নাটা পানি দিয়ে ধুয়ে ফেললো। এই ভেজা ওড়না গায়ে রাখতে ওর বিরক্ত লাগছে, কিন্তু কিছুই করার নেই। ও ওড়নার পানি 2 হাত দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বাইরে চলে আসে। দেখে নিনা আশেপাশে নেই। ও নিনাকে খুঁজতে থাকে। রায়ান নিনাকে ওদিকে আসতে দেখে ওদিকেই আসে, কিন্তু নিনাকে খুঁজে পায় না দেখে নিশা ওর সামনে। ও আর একটু সামনে যেতেই মুখের উপর পানির হালকা ঝাপটা এসে লাগে। ও বাম হাতের তালু দিয়ে মুখ ঢেকে নিশাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আরে নিশা, তুই এখানে ওড়নার মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আর আমাকে পুরো ভিজে দিবি নাকি? কথাটা বলে ভালো করে নিশার দিকে তাকাতেই রায়ান অবাক হয়ে যায়। ওর সামনে যে নিশা দাঁড়িয়ে আছে সে যেন নিশা নয়, কারণ নিশাকে কখনো এতটা সাজতে দেখেনি। পড়াশোনা ছাড়া নিশা যে এত সুন্দর করে সাজতেও জানে তা ওর জানা ছিল না। আর সব থেকে বড় কথা, সাজলে অনেক সুন্দর লাগে। এই জন্যই কি মেয়েরা এত সাজে নাকি? রায়ান এসব ভাবতে থাকে আর নিশা ভেবে তিশাকে দেখতে থাকে। তিশা ওর সামনে একটা ছেলেকে দেখে প্রথমে হকচকিয়ে যায়। তারপর ছেলেটা যখন ওকে নিশা বলে সম্বোধন করে তখন ও হাসতে হাসতে বলে, আরে আপনি ভুল করছেন, আমি নিশা না তিশা। ওর কথা শুনে রায়ানও হাসতে শুরু করে। ডান হাত দিয়ে মুখের পানির ছিটাগুলো মুছতে মুছতে বলে,
হ্যাঁ, এখন তুই এটা বলবি যে তুই নিশার যমজ বোন, আর আমিও সেটা বিশ্বাস করে নেব। মজা করা শেষ হলে একটা টিস্যু দে, মুখ মুছব। তিশা তো কোনো ব্যাগই আনেনি, টিস্যু পাবে কোথায়? ও রায়ানকে বলতে থাকে, আপনি ভুল বুঝছেন, আমি নিশা আপুর চেয়ে ছোট, যমজ নই। রায়ানের হাসি আরো বেড়ে যায়। ও আরো কিছু বলতে যাবে, তখন সেখানে নিনা এসে উপস্থিত হয়। আসলে ও ফোনে কথা বলতে বলতে একটু অন্যদিকে চলে গেছিল। এসে রায়ানকে ওভাবে হাসতে দেখে বলে, কি রে অমন দাঁত কেলিয়ে হাসছিস কেন? মশা মাছি সব নিজেদের বাসা বেঁধে ঢুকবে। রায়ান হাসি কিছুটা থামিয়ে তিশাকে দেখিয়ে বলল, এ নাকি নিশানা, ওর যমজ বোন, সরি ছোট বোন। নিনা তখন রায়ানকে আরো অবাক করে দিয়ে বলল, ও তো ঠিকই বলেছে, এতে এত হাসির কি আছে বুঝলাম না। তুইও দেখছি আমার সাথে মজা করা শুরু করেছিস। তোরা কি ফ্র্যাঙ্ক করছিস আমার সাথে? আর কে কে আছে তোদের সাথে? ক্যামেরা কোথায় লুকানো? ওর কথা শুনে নিনা বিরক্ত হয়ে বলল, আরে ধুর, আমাদের খেয়ে দিয়ে কাজ নেই তোর সাথে প্রাং করতে যাব? তোর বিশ্বাস না হলে প্রোগ্রামের ওখানে চল, নিশাকে দেখলেই বুঝতে পারবি। ওরা তিনজন হাঁটছে, তবে রায়ান বারবার তিশাকে দেখছে। ওকে দেখতে সুন্দর লাগছে নাকি কৌতূহল আছে বলে তিশাকে দেখছে তা বুঝতে পারছে না। রায়ান নিশাকে স্নেহাদের সাথে বসে থাকতে দেখে তো পুরাই অবাক। এটা কিভাবে সম্ভব? একদম হুবহু চেহারা। ও এবার তিশার দিকে তাকিয়ে বলে, তুমি তাহলে সত্যি নিশার বোন? তো আমি কি মিথ্যে বলছি নাকি? সরি, আমি বুঝতে পারিনি। কিছু মনে করনি তো? না, এখানে মনে করার কিছু তো নেই। এমন সিচুয়েশনের আগেও অনেক পড়েছি, অভ্যাস হয়ে গেছে এখন। রায়ান তখন কি মনে করে যেন তিশাকে বলে উঠল, আমাদের ভার্সিটিতে এসেছো, ঘুরে দেখতে পারো পুরো ক্যাম্পাস, দেখবে? তিশা কিছু বলার আগে নিনা বলে উঠল, না, ও এসেছে প্রোগ্রাম দেখতে, ক্যাম্পাস দেখতে নয়। আরেকদিন এসে ক্যাম্পাস দেখবে। তুই এখন যা তো এখান থেকে। রায়ান চলেই যাচ্ছিল, কিন্তু তিশা ওকে থামিয়ে দিয়ে নিনাকে উদ্দেশ্য করে বলল, আপু চলেন না, ক্যাম্পাসটা একটু ঘুরি ঘুরি দেখি। আমি প্রথম এখানে আসলাম, চারপাশটা অনেক সুন্দর লাগছে। ওখানে প্রোগ্রাম দেখতে ভালো লাগছে না। নিনা কি করবে বুঝতে পারছিল না। বিকেল হয়ে গেলেও সূর্যের প্রখরতা এখনো কমেনি। এর মধ্যে ক্যাম্পাস চষে বেড়ানোর কোনো ইচ্ছে ওর নেই। আবার তিশাকে না করতে পারছে না, রায়ানের সাথে একা পাঠাতেও ভরসা পাচ্ছে না। নিশা আবার যদি কিছু বলে। অনেক ভেবেচিন্তে অবশেষে ও রায়ানের সাথে তিশাকে যেতে দিল। তিশা এতক্ষণে রায়ানের দিকে ভালো করে তাকালো। কি সুন্দর দেখতে ছেলেটা, যেমন হ্যান্ডসাম তেমনই স্মার্ট। কালো শার্ট আর হালকা নেভি ব্লু কালারের প্যান্ট পরেছে। বাম হাতে কালো রঙের একটা ঘড়ি। চুলগুলো একটু ছোট ছোট, আর মুখে খোঁচা খোঁচা দাড়ি। সেভ করেনি তা নয়, মনে হয় ইচ্ছে করেই এভাবে রেখেছে। তাতে অবশ্য সৌন্দর্য আরো বেড়েছে। তিশা ইদানিং ছেলেদের কালো শার্ট বেশি পরতে দেখে। আসলে কি কালো শার্টে ছেলেদের বেশি সুন্দর লাগে নাকি নাকি শুধু ফর্সা আর শ্যামলা ছেলেদেরকে এই কালো শার্টে মানায়? নিশ্চয়ই রায়ানকে কেউ কালো শার্ট পরতে বলেছে। এসব ভাবতে ভাবতে হাঁটতে থাকে দুজনে। রায়ান তিশাকে পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখাচ্ছে। কোন বিল্ডিং কিসের, কোন জায়গাকে ওরা কি নামে ডাকে, আরো অনেক কিছু। তিশা চুপচাপ দেখে যাচ্ছে। লেকের পাড়ে গিয়ে তিশার চোখ জুড়িয়ে গেল। পানি দেখলেই তিশার মন ফুরফুরে হয়ে যায়। হাঁটতে হাঁটতে দুজনেই ক্লান্ত। তিশা লেকের পাশে একটা বেঞ্চে বসে পড়ে। রায়ান বসবে কি বসবে না ভাবতে ভাবতে তিশার পাশেই বসে পড়ে। তিশা একটুখানি সরে বসে। রায়ান এতক্ষণ একাই কথা বলে যাচ্ছে। একসাথে দুজন থাকলে, অপরজন একদম চুপ থাকলে আর কি বেশিক্ষণ কথা বলা যায়? রায়ান তিশাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা তিশা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবে না তো? আরে না, বলেন কি বলবেন। তোমার আর নিশার চেহারা এক হলো, তুমি যে একটু বেশি মায়াবতী, তাকে তুমি জানো? অচেনা কোনো ছেলের মুখে নিজের এমন প্রশংসা শুনে তিশা খুব লজ্জা পায়। ওর কোনো ছেলেবন্ধু নেই। গার্লস স্কুল থেকে এখন মহিলা কলেজে। ছেলেবন্ধু থাকার প্রশ্নই আসে না। আর তার উপর নিশার নজরদারি তো আছেই। ওকে চুপ থাকতে দেখে রায়ান একটু অস্বস্তিতে পড়ে যায়। আসলেই অচেনা একটা মেয়েকে এভাবে কথা বলাটা কি ঠিক হলো? কি ভেবেছে কি জানে। আসলে কাউকে ভালো লেগে গেলে হয়তো মানুষের বুদ্ধি কিছুটা কমে যায়। আর প্রথম দেখায় ভালো লাগার কথাটাও হয়তো সত্যি। না হলে নিশাকে এতদিন দেখেও কখনো এমন ভালো লাগা কাজ করেনি। অথচ
তিশাকে দেখেই ওর কেন জানি মনে হচ্ছে এই মেয়েটা ওর অনেক দিনের চেনা। ওর সাথে মেয়েটার পাশে ওর থাকাটা অনেক জরুরি। জীবনে এত মেয়েকে দেখেছে, এত মেয়ের সাথে কথা বলেছে, কারোর জন্যই এমন অনুভূতি হয়নি। স্কুল লাইফে ওর একটা গার্লফ্রেন্ড ছিল, তার সাথে কত ঘোরাঘুরি করেছে, সময় কাটিয়েছে, তবুও এমন অনুভূতি হয়নি। 3 বছরের রিলেশন শেষে কলেজে উঠে ওই মেয়েটার বিয়ে হয়ে যায়। তারপর রায়ান আর কোনো রিলেশনে জড়ায়নি, কিন্তু আজ এত বছর পর তিশাকে দেখে ওর আবার প্রেমে পড়তে ইচ্ছে করছে, আবার কাউকে তীব্রভাবে ভালোবাসতে ইচ্ছে করছে। দুজনেই কিছুক্ষণ চুপ থেকে রায়ান আবার বলল, আমার কোনো ফ্রেন্ডকে বললে ওরা বিশ্বাসই করবে না যে নিশার মতো দেখতে ওর একটা বোন আছে। বিশ্বাস না করার কি আছে? তোমার একটা ছবি তুলি, যদি তুমি কিছু মনে না করো। কথাটা বলেই রায়ান বুঝতে পারে যে ও আবার আর একটা অদ্ভুত কথা বলে ফেলেছে। তিশাও কখনো এমন পরিস্থিতিতে পড়েনি, তাই ও বুঝতে পারছে না কি বলবে আর কি করবে। ও ডান হাতের নখ কামড়াতে কামড়াতে বলল, এখন যাই, আপু জানতে পারলে বকা দিবে। তুমি নিশাকে খুব ভয় পাও? না, আসলে আমি আপনার সাথে ঘুরছি, শুনলে আপু রাগ করবে, এসব আপুর পছন্দ না। তাহলে তুমি আমার সাথে ঘুরতে আসলে কেন? এবার আর তিশা কিছু বলতে পারে না। আসলেই তো, ও নিজেই তো ক্যাম্পাসে দেখবে বলে রায়ানের সাথে এসেছে। ও আমতা আমতা করে বলে, তাহলে এই লেকের পাড়ে আমার কয়েকটা ছবি তুলে দিন, পরে আমাকে পাঠিয়ে দিবেন, আপুকে বলবেন না কিন্তু। রায়ান এবার হাসতে হাসতে বলে, তোমার আপুকে বাঘ না ভাল্লুক যে জানতে পারলে তোমাকে আস্ত চিবিয়ে খাবে? নিনার থেকে এতক্ষণে হয়তো শুনেছে যে তুমি আমার সাথে আছো। আমার সাথে থাকলে নিশা কোনো চিন্তা করবে বলে আমার মনে হয় না। তারপরেও আপুকে ছবির কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, বলবো না নিশাকে। এরপর রায়ান তিশাকে ছবি তোলা শুরু করে। তিশা বিভিন্নভাবে ছবি তুলতে শুরু করে। কয়েকটা ছবি তুলতেই নিশার কল আসে রায়ানের ফোনে। রায়ান ফোন ধরতে নিশা তাড়াতাড়ি তিশাকে নিয়ে যেতে বলে। ও এখানে কিছু চেনে না, জানে না, এভাবে ঘুরে বেড়ানো ঠিক হচ্ছে না ওকে নিয়ে। নিশা রায়ানকে এটাও বলে যে তিশা মাঝে মধ্যে নানা ধরনের বিপদ ঘটায়, ওর সাথে বেশিক্ষণ না থাকাই ভালো। দেখা যাবে রায়ানকে আবার কোনো ঝামেলায় ফেলে দেবে। রায়ান তিশাকে নিয়ে যাচ্ছে বলে ফোনটা রেখে দিল, আর তিশাকে নিয়ে আবার হাঁটা শুরু করলো। তা নিশাকে না পাঠালে ছবিগুলো আমি তোমাকে কিভাবে দেব? তুমি ফেসবুক ইউজ করো? না, আমার ফেসবুক টেসবুক কিছু নেই, আমার তো ফোনই নেই। আপু বলেছে আমার আর শানের কলেজ শেষ না হলে ফোন দিবে না, আম্মুর ফোনে পাঠাবে নিমুতে। শানকে? ও আচ্ছা, শান হচ্ছে আমার ছোট ভাই। তোমার আর কোনো ভাই বোন আছে শান ছাড়া? না, আমরা 3 ভাই বোন। আপনারা কয় ভাই বোন? আমরাও 3 ভাই বোন। আমার বড় এক ভাই আর ছোট এক বোন। তোমার মতে আমিও বাবা মায়ের দ্বিতীয় সন্তান। ও আচ্ছা। তা তোমার মায়ের ফোন কি তোমার কাছেই থাকে? না, সব সময় না, আপু যখন না থাকে তখন। তাছাড়া শানও গেমস খেলে। এছাড়া রাতে কখনো আমার বা শানের কাছে ফোন থাকে না, রাতে মায়ের কাছেই থাকে। তোমার আপুর কাছে কি তোমার মায়ের ফোন থাকে? না, মায়ের ফোন অবশ্য আপু দেখে না কখনো। আমি নাম্বার দিচ্ছি, আপনি ছবিগুলো পাঠিয়ে দিবেন। তোমার মা বা ভাই যদি ছবিগুলো দেখে তখন তো তোমার আপু জেনে যাবে। সে আমি দেখে নেব, বলবো যে আমার বান্ধবী পাঠিয়েছে। তারপর রায়ান তিশাকে নিশার কাছে দিয়ে আসে। নিশা রায়ানকে কিছু বলে না, কিন্তু তিশাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। প্রোগ্রাম এখনো শেষ হয়নি, কিন্তু নিশার আর এখানে থাকতে ইচ্ছে হচ্ছে না। নিনার থেকে যখনই শুনেছে যে তিশা রায়ানের সাথে, তখনই ফোন করতে চেয়েছিল। নিনা করতে দেয়নি, বলেছে মেয়েটা ক্যাম্পাস দেখতে চেয়েছে, দেখুক। নিশাও আর কিছু বলতে পারেনি, ভাববে বোনকে রায়ানের সাথে পাঠিয়েও এমন করছে, কারণ রায়ান অনেক ভালো একটা ছেলে। বাসায় গিয়েও নিশা এই নিয়ে তিশাকে কিছু বলল না, কারণ কোনো একটা বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি ওর পছন্দ নয়। তিশার কাছে এই ব্যাপারটা খুব ভালো লাগে। রাতে তিশা আর নিশা দুজনেই তাড়াতাড়ি শুয়ে পড়ল। তিশার ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ টিভি দেখবে, কিন্তু নিশা ওকে পড়তে বলল, আর না হলে শুয়ে পড়তে বলল। তিশা পড়া বাদ দিয়ে শুয়ে পড়াটা বেশি যুক্তিযুক্ত মনে করলো। ওর বাবা তাড়াতাড়ি ফিরেছে। শান ফোনে গেমস খেলছিল, হঠাৎ চেঁচিয়ে বলে উঠলো যে কেউ একজন নাকি তিশার ছবি পাঠিয়েছে। পর্ব 5। কেউ ছবি পাঠিয়েছে শুনে তিশা বিছানা থেকে লাফ দিয়ে উঠলো। ভাগ্যিস নিশা ঘুমিয়ে পড়েছে। ও দৌড়ে গিয়ে শানের হাত থেকে ফোনটা কেড়ে নেয়।
শান্ত ওর বোনের ব্যবহার দেখে অবাক। আরে তুই এইভাবে ফোনটা কেড়ে নিলি কেন? আমি গেমস খেলতেছি তো। তিশা এক ধমক দিয়ে বলল। সারাক্ষণ শুধু গেমস না, যা পর কি। শান কাঁদো কাঁদো হয়ে বলল, আমি তো এতক্ষণ পড়লাম, মাত্র একটু ফোনটা নিলাম। নিজে পড়ে না, সারাক্ষণ ফোন না হয় টিভি নিয়েই পড়ে থাকে, আর আমাকে বলতে এসেছে আপুকে ডাকবো। আস্তে, সবাই ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ফোন দিচ্ছে, ছবিগুলো দেখিয়ে দিয়ে দিচ্ছে। তিশা ছবিগুলো দেখে ফোনটা শানকে দিয়ে দেয়। শানও ফোন পেয়ে আর কিছু বলে না। রায়ান বাসায় আসার পর থেকে তিশার ছবিগুলো দেখেই যাচ্ছে, চোখ সরাতে পারছে না। এত মায়াবী একটা মুখ দেখলেই চোখ জুড়িয়ে যায়। রায়ান মনে মনে তিশার একটা নাম ঠিক করে, মায়াবতী। ওর সম্পর্কে কিছুই জানতে পারল না। কোথায় পড়ে না পড়ে, কোথায় কখন কিভাবে ওর সাথে দেখা করা যাবে, কথা বলা যাবে, এসব ভাবতে থাকে। তিশার ব্যাপারে কাকে জিজ্ঞেস করবে কিছুই ভেবে পায় না। আদৌ আর ও তিশার সাথে দেখা করতে পারবে কিনা কে জানে। এসব ভাবতে ভাবতেই রায়ান সেদিন রাতে ঘুমিয়ে পড়ে। কেটে যায় আরো কিছুদিন। গরমের দাবদাহ কিছুটা কমে এসেছে। প্রকৃতির রূপ বদল হচ্ছে। প্রকৃতির সাথে হয়তো মানুষেরও রূপ বদল হয়, মানে ইচ্ছে আকাঙ্ক্ষা আর কি। সময় তার নিজ গতিতেই চলে যাচ্ছে। রায়ান আর তিশার সাথে দেখা করতে পারে না। তিশাও রায়ানকে এক প্রকার ভুলেই গেছে। একদিনের পরিচয়ে কাউকে আর কতটাই বা মনে পড়বে, এটাই হয়তো বাস্তবতা। যখন কাছে থাকে তখন অচেনা মানুষটিকেও অনেক আপন মনে হয়, আর দূরে চলে গেলে কাছের মানুষটাকেও অচেনা লাগে। তীব্রর ইন্টার্নি শেষ হয়েছে, হাসপাতালে ডাক্তার হিসেবে জয়েন করেছে। কয়েকদিন অনেকে ব্যস্ততা গিয়েছে, আজ একটু ফিরিয়েছে। তাই ভাবলো যে নিশার সাথে একটু কথা বলা যাক। নিশাকে কয়েকবার ফোন করার পর রিসিভ করলো। ওপাশ থেকে হ্যালো বলা শুনে তীব্র বুঝে গেল যে তিশা ফোন রিসিভ করেছে। কি রে, তুই নিশার ফোন তুলেছিস কেন? দেখলাম আপনার কল, তাই রিসিভ করলাম। আপু তো রান্না করছে। তীব্র কিছুটা অবাক হয়ে গেল। নিশা আর রান্না, যে মানুষ পড়াশোনা ছাড়া কিছু বোঝে না সে রান্না করছে। তা তোর বোন কি রান্না করছে? আরে আপুর হাতের ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই তো খাননি? যা টেস্ট, খেয়ে কেউ বলবেই না যে নতুন রান্না শিখেছে। সেদিন রান্না করেছিল, খুব মজা হয়েছিল। আপনিও খেতে চাইলে চলে আসুন। তোর আপু আবার মাইন্ড করবে না তো? আরে ফুপুর বাসা আসবেন, এতে মাইন্ড করার কি আছে? আর মীরাকেও সাথে নিয়ে আসবেন, অনেকদিন হলো ওর সাথে দেখা হয় না। তীব্র হাসতে হাসতে বলে, এই তুই না পরশু ফুপুর সাথে এসেছিলি? মা বলল যে সারাদিন এখানেই ছিলি, কলেজ বাদ দিয়ে ঘুরে বেড়াতে ভালোই পারিস। কলেজ কি আমি একাই বাদ দিয়েছি নাকি? মীরাও সেদিন কলেজ যায়নি। নিশ্চয়ই এটা তোদের দুই ফাঁকিবাজের বুদ্ধি। তিশা ফোনের ওপাশ থেকে তড়িঘড়ি করে বলে, আচ্ছা দেরি না করে চলে আসুন, গরম গরম খাবেন। আপু ডাকছে আমায়। বলে তিশা ফোনটা রেখে দিল। তীব্র যাবে কি যাবে না ভাবছে। বাসায় গিয়ে মীরাকে বলতে লাফাতে লাগলো ফুপুর বাসায় যাওয়ার জন্য। ওর লিলি আপার স্বামী ওকে নতুন ফোন পাঠিয়েছে, আজ গেলে তিশাকে ফোনটাও দেখাতে পারবে। এখন তীব্র চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। মীরা 20 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেছে, অথচ তীব্রর এখন আর যেতে ইচ্ছে করছে না। ও কি খাওয়ার জন্য ফুপুর বাসায় যাবে? কি ভাববে নিশা আর ওর ফুপু? তিশা না হয় পাগলি। এর মধ্যে তিশা ওর বাসার সবাইকে জানিয়ে দিয়েছে যে মীরা আর তীব্র আসছে। ওর কথা শুনে কেউ অবাক হয়নি, কারণ সবাই জানে এটা তিশারই কাজ হবে। ওই হয়তো মীরাকে আসতে বলেছে তীব্রর সাথে, তাই কেউ আর এই নিয়ে কিছু বলল না। রান্না শেষে সবাই তীব্র আর মীরার জন্য অপেক্ষা করছিল। তীব্রর আসার কথা শুনে নিশা কিছুটা অস্বস্তি বোধ করছিল। তীব্রকে দেখলে ওর কেমন যেন লাগে। আগের মতো স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, কোথায় যেন একটা জড়তা কাজ করে। রাত 9টার দিকে মীরা আর তীব্র আসলো। মীরাকে দেখে তিশা তো ভীষণ খুশি। রাতের খাওয়া শেষে তিশা আর মীরা ছাদে চলে গেল গল্প করতে। তীব্র ওর ফুপা ফুপুর সাথে কথা বলছিল, আর শান্ত ফোন পেয়েছে। আর কি লাগে, নিশা একে তো ক্লান্ত, তার উপর তীব্রকে দেখে একটু গুটিয়ে রয়েছে। তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে যেন তীব্রর সাথে কথা না বলতে হয়। মীরা আর তিশা এক জায়গায় হলে কি যে গল্প শুরু করে দেয় তা হয়তো ওরা নিজেরাও জানে না, যাকে বলে খেজুরে আলাপ। তিশা মীরাকে রায়ানের কথা বলেছিল, তাই মীরা রায়ানের কথা জানতে চাইলে তিশা জানায় যে ওর সাথে আর দেখাও হয়নি, কথাও হয়নি। মীরা বলে যে ও নিজে একবার কল করলেই তো পারে রায়ানকে।
তিশারও মনে হয় যে কল দেবে, ভয়ে আর দেয় না। কি না কি ভাববে রায়ান, আর ওর কথা হয়তো ভুলেই গেছে এতদিনে। নিশা যদি জানতে পারে যে ও রায়ানকে কল করেছে, তিশার খবর হয়ে যাবে। এমনিতেই তিশা সবসময় উল্টাপাল্টা কাজ করে। ওদের কথার মাঝখানে তীব্র এসে হাজির হয়। কি ব্যাপার, তোরা এখানে গল্প করছিস? তা তোদের পড়ুয়া বোনকে তো দেখছি না। পড়ুয়া কথাটা নিশাকে উদ্দেশ্য করেই বলল তীব্র। ওর কথা শুনে তিশা বলল, আপু শুয়ে আছে, রুমে যান, কথা বলে আসুন। রুমে যাওয়াটা ঠিক হবে না, তুই বরং এখানে ডেকে নিয়ে আয়, যদি আসে তো। আচ্ছা বলে তিশা ওখান থেকে চলে গেল। নিশা আসতে চাইছিল না, এক প্রকার জোর করে আনতে হলো। নিশা আর তীব্রকে রেখে মীরা আর তিশা চলে গেল। নিশা অবশ্য বারণ করেছিল, কিন্তু তিশা মীরার ফোন দেখার বাহানায় চলে গেল। নিশা আর তীব্র দুজনেই চুপ করে আছে, কেউ কোনো কথা বলছে না, যেন দুজনের পরিবার ওদের বিয়ে ঠিক করেছে। কেউ কাউকে চেনে না, দুজনকে আলাদা কথা বলতে দিয়েছে, এমন একটা অবস্থা। তীব্রই নীরবতা ভাঙল। হাজার হোক, নিশা তো মেয়ে। তোমার খোঁজ পাওয়াই তো দায়ী হয়ে গেছে, কথা বলতেও কি দোষ নাকি? না, তা হবে না। এমনিতেই কারোর সাথে তেমন কথা হয় না। আপনার কি অবস্থা? হসপিটালে কেমন লাগে? তীব্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার কাছে এ আর নতুন কি, শুধু দায়িত্ব বেড়েছে এই আর কি। তা বিয়ে শাদী কবে করছেন? মামি নাকি মেয়ে দেখছে আপনার জন্য? আমি মানা করে দিয়েছি, তারপরও কেন যে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কে জানে। একমাত্র ছেলে, পড়াশুনো শেষ, বিয়ে তো দেবেই। তাদেরও তো ইচ্ছে বউ ছেলেকে পাশাপাশি দেখা, নাতিপুতি নিয়ে থাকার। কথাগুলো শুনে তীব্র কি উত্তর দেবে ভেবে পায় না। যার জন্য ও অপেক্ষা করছে তার কোনো ভ্রুক্ষেপ নেই। নিশা এমন করে কথাগুলো বলছে যেন তীরের মতো তীব্রর গায়ে বিঁধছে। ও নিশাকে এত ভালোবাসে, সেটা কি নিশা কখনোই বুঝবে না? নাকি বুঝেও চুপ করে থাকে, নাকি বুঝার চেষ্টাই করে না? তীব্রকে কখনো বুঝতে পারে না। মাঝে মধ্যে ওর লাজুকতা দেখে তীব্রর মনে হয় নিশাও ওকে পছন্দ করে, আবার মাঝে মধ্যে মনে হয় নিশার মধ্যে কোনো অনুভূতিই নেই। তীব্র ভাবে যে আজকে ও আবার নির্লজ্জের মতো জিজ্ঞেস করবে যে ওর প্রতি নিশার আসলেই কোনো অনুভূতি আছে কিনা। নিশা, তুমি কি সত্যি? এটুকু বলতেই ওদের সামনে মীরা আর তিশা চলে আসে। তার মানে ওরা এতক্ষণ এখানেই ছিল, লুকিয়ে লুকিয়ে তীব্র আর নিশার কথা শুনছিল। তীব্র ওদের এক ধমক দিয়ে বলে, কি রে, তোরা না চলে গেলি? লুকিয়ে কারো কথা শুনতে হয় না, জানিস না? ওরা কেউই আর কোনো উত্তর দেয় না, চাপা স্বরে হাসতে হাসতে চলে যায়। নিশাও ওদের সাথে চলে যায়। তীব্র একা ছাদে থেকে আর কি করবে? চাঁদকে সঙ্গী বানানো যেতে পারে। কিছুক্ষণ ঘুরে ঘুরে শানের লাগানো গাছগুলো দেখে ও নিজেও চলে যায় ছাদ থেকে। তিশা কলেজ থেকে ফিরেই ফোন হাতে নিয়ে বসে আছে আর ভাবছে যে রায়ানকে একটা মেসেজ দেবে, কিন্তু সাহসী খোলাতে পারছে না। হাই লিখে আবার মুছে ফেলছে। নিশা এখনো বাসায় ফেরেনি, তার মানে রায়ানও এখন ক্যাম্পাসে আছে মনে হয়। ওর মা এর মধ্যে 2 বার ডেকে গেছে, ও এখনো ওঠেনি। রায়ানের সেদিনের বলা কথাগুলো বারবার মনে পড়ছে। কি করবে না করবে বুঝে উঠতে না পেরে শেষে একটা মেসেজ পাঠিয়ে দিল হাই লিখে। রায়ান ক্লাসেই ছিল, এখনো স্যার আসেনি, তাই গল্প করছিল সবার সাথে। তিশার দেওয়া নাম্বার থেকে মেসেজ দেখে প্রথমে ওর মনে হয় যে ও চোখে ভুল দেখছে। পরে আরো কয়েকবার চোখ কচলিয়ে নিয়ে দেখে যে না, ও ঠিকই দেখছে। ওই নম্বর থেকে মেসেজ। সেই মেসেজটা দিয়েছে কিনা ও শিওর হতে পারে না, কারণ তিশা বলেছিল যে ওই ফোন ওর মা আর ভাইয়ের কাছেও থাকে। তাই শিওর হওয়ার জন্য বাইরে গিয়ে কল করলো। তিশা ভাবছে কলটা রিসিভ করবে নাকি করবে না। রায়ান 2 বার কল করার পর তিশা কল রিসিভ করলো, কিন্তু কোনো কথা না বলে চুপ করে কানের কাছে ফোন নিয়ে অপেক্ষা করছিল কারো কণ্ঠস্বর শোনার জন্য। রায়ানও কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে বলল, তিশা। কণ্ঠস্বরটা শুনে তিশার বুকের মধ্যে ধুকপুক করছে। ও কাপা কাপা গলায় বলল, রায়ান ভাইয়া। এইবার তিশার কণ্ঠ শুনে রায়ান নিজেও নার্ভাস ফিল করছে। ও যেন মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গেছে। কেমন আছো? ভালো, আপনি? আমিও ভালো আছি। বিরক্ত করলাম মনে হয়। কি করছিলেন, ক্লাস হচ্ছে? রায়ান কোন প্রশ্নের উত্তরটা আগে দেবে বুঝতে পারছিল না। এতগুলো প্রশ্ন একবারে করে কেউ? আরে না, বিরক্ত কেন হব, বসেই ছিলাম, ক্লাস হচ্ছিল না। তিশার বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছিল না। তা আপু কি করে? তোমার আপু তো বান্ধবীর সাথে গল্প করছে, তুমিও আমার সাথে গল্প করতে পারো। আমি আপনার সাথে কি গল্প করব?
আর সব থেকে বড় কথা, আপনি তো আমাকে ভুলেই গিয়েছেন। আরে ভুলিনি তো, তোমার খোঁজ কিভাবে নেব বুঝতে পারছিলাম না। নিশার কাছেও তোমার কথা জিজ্ঞেস করার সাহস হচ্ছিল না, আর কল বা মেসেজ করারও সাহস পাচ্ছিলাম না, যদি তুমি কোনো বিপদে পড়ো। বুঝলাম। তা এখন কথা বলার সাহস পাচ্ছেন তো? তিরস্কারের সুরে প্রশ্নটা ছুড়ে দিতে রায়ান বলল, অবশ্যই, তুমি সাহস দিলে তো সব করতে পারি। তিশা মৃদু হেসে বলে, না না, তেমন কিছুই করতে হবে না, এমনিতে আপনার খোঁজ নিলাম আর কি। তা এখন থেকে রোজ খোঁজ নিলে কি খুব অসুবিধা হবে? নেওয়া যেতেই পারে, যদি আপনি বিরক্ত না হন তো। আরে আমি মোটো বিরক্ত হব না, একটা অনুরোধ রাখতে পারবে? বলে ফেলো। রাখার মতো হলে অবশ্যই রাখবো। দেখা করতে পারবে আমার সাথে? আজ তো আর বের হতে পারবো না, তবে। এটুকু বলতে রায়ান তিশাকে থামিয়ে দিয়ে বলতে থাকে, আরে আজ না হলে সমস্যা নেই, তুমি যখন পারো কল করে, না হলে অন্তত মেসেজ করে আমাকে জানিয়ে দিও। এতদিন যখন ওই রূপ না দেখে থাকতে পারলাম, আরো কিছুদিনও পারবো। শেষের কথাগুলো রায়ান এত আস্তে বলল যে তিশার কান অবধি তা পৌঁছালো না। তিশা কিছু বলতে যাচ্ছিল, তখন ওর মা রুমে চলে আসে। তিশা তাড়াতাড়ি ফোন রেখে দেয়। রায়ান আরো কিছুক্ষণ ফোনটা কানের কাছে ধরে রাখে, এই আশায় যে আবার তিশার কণ্ঠটা শুনতে পাবে। রায়ানের ক্লাসে স্যার ঢুকে পড়েছে। রায়ানও ক্লাসে চলে গেল। ওর চোখে মুখে একটা খুশির ভাব ফুটে উঠেছে। ক্লাস শেষে সাধারণত রায়ান বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে যায়, কিন্তু আজ আড্ডা দিতে না গিয়ে নিশাদের খাওয়াবে বলে ক্যান্টিনে যেতে বলল। নিশা, নিনা, স্নেহা আর অর্পিতা একসাথেই ছিল। ওরা বুঝতে পারছিল না যে হুট করে রায়ানের কি হলো যে ওদের খাওয়াতে চাইছে। ওরা নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনা করছিল, তখন স্নেহা রায়ানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, কিরে, আজ কোনো গুপ্তধন পেয়েছিস নাকি? রায়ান ওদের নিয়ে ক্যান্টিনের দিকে যেতে যেতে বলল, পেয়েছি তো মনে হচ্ছে, কোনো এক অজানা খাজানা, তোরা বুঝবি না। এ কথা শুনে নিনা বলে উঠল, তা খাজনা পাওয়ার সাথে আমাদের ট্রিট দেওয়া কি হলো? কারণ তোদের কারণই তো। এটুকু বলেই রায়ান থেমে যায়। এ কথা শুনে স্নেহা কিছুটা মুখ কালো করে বলল, আমাদের কারণ এই খাজানা পেলেই, অথচ আমরাই জানি না সেটা, এত বড় ধোঁকা। রায়ান হাসতে হাসতে বলে, সময় হলেই জানতে পারবেন ম্যাডাম ফুলি। ওরা ইতিমধ্যেই ক্যান্টিনে চলে এসেছে। ওদের একটা টেবিলে বসতে বলে রায়ান খাবার অর্ডার করতে গেল। নিনা বিজ্ঞের মতো সবাইকে এটা বোঝানোর চেষ্টা করছে যে রায়ান নিশ্চয়ই প্রেমে পড়েছে, তাই হয়তো ওদের ট্রিট দিতে চাচ্ছে। নেক্সট কোনো হেল্প লাগতে পারে, আগে থেকে ট্রিট দিয়ে রাখছে। এই নিয়ে বাকি সবার মধ্যে হাসির রোল পড়ে গেলেও স্নেহা ওখান থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। রায়ান প্রেমে পড়েছে এটা ওর কাছে কোনো হাস্যকর ব্যাপার নয়, কিন্তু ও এটা বিশ্বাস করতে চায় না। 2 দিন পর তিশা রায়ানের সাথে দেখা করলো। তারপর সময়ের সাথে সাথে ওদের কথা বলা আর দেখা করা বাড়তেই থাকলো। রায়ানকে আপনি থেকে তুমি বলা শুরু করেছে তিশা। প্রতিদিন কথা বলাটা যেন দুজনের রুটিনের মধ্যে পড়ে গেছে। একদিন কোনোভাবে কথা না বলতে পারলে দুজনেই যেন অস্থির হয়ে পড়ে। প্রতিদিন দেখা করতে না পারলেও সপ্তাহে অন্তত একদিন দেখা করতেই হবে দুজনকে, আর যেদিন দেখা করবে সেদিন দুজনের মনের মধ্যে যেন রঙিন প্রজাপতিরা উড়াউড়ি করতে থাকে। দুজন যখন একসঙ্গে থাকে তখন সময়টা যেন দ্রুত ফুরিয়ে যায়। ওরা যথাসম্ভব চেষ্টা করে যেন কেউ ওদের কথা না জানতে পারে বা কেউ ওদের দুজনকে একসাথে না দেখে ফেলে। এ ব্যাপারে ঋতু অবশ্য ওদের অনেক সাহায্য করে। একে অপরকে ভালোবাসি কথাটা হয়তো এখনো ঘটা করে বলা হয়নি, তবে একে অপরকে বুঝিয়ে দেয় যে একজনের জীবনে অপরজন কতটা প্রয়োজনীয়। তীব্রর মা প্রায় ডজন খানেক মেয়ে দেখে ফেলেছে, অথচ তীব্রর একজনকেও পছন্দ হয়নি। তাই ওর মা জানতে চেয়েছিল যে ওর কোনো পছন্দ আছে কিনা। ও নিশার কথা বলে দিয়েছে, আর এটাও বলেছে যে নিশার মতামতের আশায় আছে। যদিও এর আগে কয়েকবার মানা করেছে, তবু শেষবারের মতো ও নিশার মতামত জানতে চায়। তীব্রর মা খুশি মনে নিজেই কথা বলতে চলে গেছে নিশার সাথে। তীব্র খুব চিন্তায় আছে যে নিশা কি যে বলবে কে জানে। ও আল্লাহর কাছে দোয়া করছে যেন নিশা রাজি হয়ে যায়, ওর এতদিনের একতরফা ভালোবাসাটা যেন পূর্ণতা পায়। কলিং বেলের আওয়াজে দরজার কাছে যায় তীব্র। দরজা খুলতেই হুড়মুড় করে ওর মা রুমে ঢুকে পড়ে। ওনার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। তীব্র মায়ের মুখ দেখে বুঝতে পারে যে কিছু তো একটা গন্ডগোল আছে। তীব্র ওর মাকে সোফায় বসিয়ে তাড়াতাড়ি করে 1 গ্লাস পানি নিয়ে আসে। তীব্র ওর মাকে ভীষণ ভালোবাসে।
ওর মা ছেলের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক ঢোক পানি খেয়ে বলতে শুরু করে, কেন যে বাবা আমি ওখানে গেছিলাম, আমার মান সম্মান আর রইল না রে বাবা। তীব্র মায়ের মুখে এমন কথা শুনে অস্থির হয়ে পড়ে। কেন মা, কি হয়েছে? ফুপু কিছু বলেছে? নিশা কিছু বলেছে? নাকি তিশা? নাকি ফুপা? ছেলেকে এত বিচলিত দেখে ওর মা রাহেলা বলেন, শান্ত হ বাবা, তুই যদি নিশার উপর রাগ না করিস আর কাউকে কিছু না বলিস তাহলে আমি তোকে সবটা খুলে বলতে সাহস পাবো, নইলে কিন্তু আমি একটা কথাও বলবো না তোকে। মায়ের কথায় তীব্র কিছুটা শান্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তাই হবে। এইবার বলো মা, এক্স্যাক্টলি কি হয়েছে ওই বাসায়? রাহেলা একটু থেমে থেমে বলতে শুরু করে, ওই মেয়ে যে আমাকে এভাবে অপমান করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। বলে যে আমি নাকি তোর মতোই বেহায়া নির্লজ্জ, তোকে এতবার মানা করার পরেও ছেলের সাফাই গাইতে আমি চলে গিয়েছি। এটুকু বলে ছেলের মুখের দিকে একবার তাকায়, দেখে তীব্রর চোখ লাল হয়ে গেছে। তিনি আবার বলতে শুরু করেন, আরে বাবা, আমি তো শুধু তোর মতামতটা জানতে চেয়েছি। আমার ছেলেকে পছন্দ না হলে না বলে দে, এত ঘুরিয়ে বাকিয়ে কথা বলার কি আছে? তীব্র দাঁত কিড়মিড় করতে করতে বলে, আর কি বলেছে মা? আরো কত কথাই যে বললো আমাকে শুনিয়ে শুনিয়ে। তোর মতো বেহায়া ছেলে আরও দ্বিতীয় দেখেনি, ওকে বিয়ে করার তোর কোনো যোগ্যতাই নেই। ও যেমন রূপবতী তেমন গুণবতী, ওর ধারের কাছে যাওয়ারও কোনো যোগ্যতা তোর নেই, আর কোনো দিন হবেও না। শুধু কি তাই, আমার মতো মহিলাকে নাকি ওর শাশুড়ি ভাবতেও ঘৃণা করে, যে ছেলের হয়ে একটা মেয়েকে জোর করতে গিয়েছে। আমি কি জোর করেছি বলতো বাবা? ছেলের সুখ কে না চায় বল? আমি তো শুধু আমার ছেলের সুখের জন্য ওর মতামত জানতে চেয়েছিলাম। তোর ফুপু বা বাবা এসব জানতে পারলে কতটা কষ্ট পাবে বলতো? যাকে আমি নিজের মেয়ের মতো আদর করি সে আমাকে এভাবে অপমান না করলেও পারত। কথাগুলো বলে উনি প্রায় কেঁদেই ফেললেন। তীব্র অনেক কষ্টে নিজের রাগটাকে কন্ট্রোল করে রেখেছে। রাহেলা আবার বলতে লাগলো, বাবা, তোর ভালোবাসাকে আমি তোর কাছে এনে দিতে পারলাম না রে। তুই কথা দে, তুই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে ওকে দেখিয়ে দিবি যে তোর যোগ্যতা কতটুকু। কথাগুলো বলে তীব্রর দিকে তাকায় উনি। তীব্র অনেক রেগে আছে বুঝতে পেরে তিনি আবার বলেন, তীব্র, তুই কিন্তু কথা দিয়েছিস এই নিয়ে কোনো ঝামেলা করবি না। তীব্র রাগে গজগজ করতে করতে বলে, নিশার এত বড় সাহস হয় কি করে তোমাকে অপমান করার? আমাকে যা খুশি বলো তো, আমি মেনে নিতাম, কিন্তু তোমাকে এত কথা শোনাতে ওর বিবেকে একটু বাঁধলো না? কিসের শিক্ষা আছে ওর? আমি ওকে অনেক বেশি ভালোবেসেছিলাম বলে এত অহংকার হয়ে গেছে? আমার মাকে ও এভাবে অপমান করলো। তীব্রর মা ওর হাত ধরে ওর রুমে ঠেলে পাঠালেন আর বলতে লাগলেন, আমার একটা মেয়েকে পছন্দ করা আছে, তুই বললেই পাকা কথা বলবো। সবার কপালেই ভালোবাসা জোটে না বাবা। মা, তুমি এখনো ওকে আমার ভালোবাসা বলে আমাকে অপমান করছো? ওর মতো মেয়েকে শুধু ঘৃণাই করা যায়, ভালোবাসা যায় না। আর আমাকে একটু সময় দাও, নিজেকে আগে মানসিকভাবে প্রস্তুত করতে হবে বিয়ের জন্য, তারপর তোমাকে জানাবো। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাচ্ছে, তবুও নিশার আসার খবর নেই দেখে ওর মা খুব চিন্তায় পড়ে গেছেন। নিশা তো এত দেরি করার মেয়ে নয়, আর কোনো দরকারে আসতে না পারলেও তো জানিয়ে দেবে। রান্নাঘরের চুলায় চায়ের কেটলিতে চা পাতি ঢালতে ঢালতে তিনি তিশাকে ডাকতে লাগলেন। মায়ের ডাক শুনে তিশা ছুটে আসলো আর চেঁচিয়ে বলতে লাগলো, মাত্র একটু পড়তে বসেছিলাম আর ডাকাডাকি শুরু হয়ে গেছে। কি বলবি বলো? ওর মা রান্নাঘর থেকে বের হতে হতে বললেন, আমার ফোনটা কোথায়, নিয়ে আয় তো। নিশাকে একটু কল করি, মেয়েটা এখন আসছে না কেন কে জানে। তিশারও তখন মনে পড়লো যে আসলেই তো নিশা এখনো বাসায় ফেরেনি কেন। ফোন এনে 4 বার কল করার পর নিশা ফোন রিসিভ করলো। পাশ থেকে অনেক চেঁচামেচির আওয়াজ আসছে। নিশা ফোন রিসিভ করাতে ওর মা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিরে, এতবার কল দিয়েছি ধরিস না কেন? আর কোথায় আছিস তুই? এখনো বাসায় আসলি না? ওপাশের আওয়াজগুলো আস্তে আস্তে কমতে লাগলো। নিশা আস্তে আস্তে বলল, আরে মা, চিন্তা করো না, আমি বলতে ভুলে গেছি, আজ আমার এক ফ্রেন্ডের বার্থডে, তাই ও আমাদের ট্রিট দেবে বলে একটা রেস্টুরেন্টে নিয়ে এসছে। আমি আসতে চাচ্ছিলাম না, জোর করে নিয়ে এসছে। ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল বলে ওর কথা তিশাও শুনতে পাচ্ছিল। ওর মা কিছু বলার আগেই তিশা ফোনটা নিজের কানে নিয়ে বলতে লাগলো, হ্যাঁ, তোমাকে তো জোর করে নিতে হবে, কারণ
তুমি তো এই গ্রহের বাসিন্দা না, আল্লাহ তোমাকে ভুল করে আমাদের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। নিশার কথা শুনে ওর মা পাশ থেকে হাসতে শুরু করেছে। নিশা কিছুটা বিরক্ত হয়ে বলল, হয়েছে, আর তোকে কিছু বলতে হবে না। খাওয়া শেষ হলেই আমি চলে আসব। শুধু কি খাবি? আর ভাই মজা কর, জীবনে পড়াশোনার পাশাপাশি হাসি খুশি থাকাটাও তো জরুরি নাকি? নিশা ফোন রাখতে রাখতে বলল, তোকে আর জ্ঞান দিতে হবে না, নিজে যা করবে অন্য কেউ তাই করতে হবে, গাধি একটা। নিশা মাঝে মাঝে তিশাকে গাধি বলে ডাকে, আর তিশা তীব্রর দেওয়া নাম পড়ুয়া বলেই ডাকে, তবে রেগে গেলে এলিয়েন বলে ডাকে। নিশারা সব ফ্রেন্ড না আসলেও 20 জনের মতো এসেছে বার্থডে সেলিব্রেট করার জন্য। সবাই গল্প করছে, মজা করছে, আর নিশা চুপচাপ সবার কথা শুনছে। ওর মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যে কেউ ওকে জোর করে ওখানে বসিয়ে রেখেছে। যার বার্থডে সে ওদের ক্লাসের টপার স্টুডেন্ট। এ পর্যন্ত প্রত্যেক সেমিস্টারেই ওই প্রথম হয়েছে, আর নিশা আর স্নেহা এক একজন দ্বিতীয় হয়। ওদের মধ্যে পড়াশোনায় প্রতিযোগিতা থাকলেও দুজন খুব ভালো বান্ধবী। হঠাৎ স্নেহা রায়ানকে ডেকে বলল, রায়ান, তোর ফোনটা একটু দে না, কয়েকটা ছবি তুলবো, আমার ফোনে চার্জ নেই। রায়ান ফোন দিতে যাবে, তখন স্নেহা বলল, লকটা খুলে দে না একটু প্লিজ। ছবি তুলবি তোল, লক খুলতে হবে কেন? আর কোনো ছেলে পার্সোনাল জিনিস দেখতে নেই। আর একটা কথা, কেউ কল দিলে আমাকে ডাক দিবি, রিসিভ করবি না কিন্তু। স্নেহা ওর শেষের কথাগুলো নকল করে বলতে বলতে ফোনটা নিয়ে নিল। আসলে স্নেহার ফোনে চার্জ আছে। ও ইচ্ছে করে রায়ানের ফোন নিয়েছে, কারণ ইদানিং রায়ানকে নিয়ে ওর সন্দেহ হচ্ছে যে ও হয়তো লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। সন্দেহটা অবশ্য নিনা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। নিনার কথা তো আর ফেলে দেওয়া যায় না। স্নেহা অনেক চেষ্টা করেও লক খুলতে পারছিল না। হঠাৎ একটা কল আসে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পায় যে মায়াবতী লেখা। ফোনটা রিসিভ করবে না ভেবেও কি মনে করে রিসিভ করে ফেলে। দুজনে একসাথে হ্যালো বলে চমকে ওঠে। দুজনের কণ্ঠস্বর দুজনের কাছে চেনা মনে হয়। স্নেহা হ্যালো হ্যালো করতেই থাকে, কিন্তু ওপাশ থেকে ফোনটা কেটে দেয়। আসলে কলটা তিশাই করেছিল। তিশা জানে যে এখন রায়ান ওর বন্ধুদের সাথে আছে, কিন্তু ওর ফোন একটা মেয়ের কাছে। তারপরও কণ্ঠটা মনে করার চেষ্টা করে এবং আর মনে বলে ওঠে, স্নেহাপু। নিশার প্রায় সব বান্ধবী না আসলেও স্নেহা, নিনা আর অর্পিতা মাঝে মধ্যে আসে তিশাদের বাসায়। আবার নিশার ফোন অনেক সময় তিশা রিসিভ করে। সেই সুবাদে দুজনে দুজনের কণ্ঠ চিনতে না পারার কিছুই নেই। স্নেহা পুরোপুরি শিওর হতে পারছে না যে এই মায়াবতীটা তিশাই কিনা, কারণ তিশা কি করে হতে পারে? ওর সাথে রায়ানের কিভাবে কথা হবে? এসব ভাবতে গিয়ে হঠাৎ ওর সেই প্রোগ্রামের কথা মনে পড়ে গেল, যেদিন তিশাকে ওরা প্রথম দেখেছিল। সেদিন তো রায়ানের সাথে তিশা ক্যাম্পাসে দেখেছিল। কথাটা মনে হতে স্নেহার বুকের মধ্যে কেমন একটা মোচড় দিয়ে উঠল। ওর সন্দেহের তীরগুলো ঘুরে ফিরে তিশার দিকে গিয়ে আটকাচ্ছে। তারপরেও ও শিওর হতে চায় যে মেয়েটা আসলেই তিশা কিনা। তীব্র বাসায় ঢোকার আগে সিগারেটের টুকরোটা ফেলে পা দিয়ে পিষে দিল। ইদানিং ধূমপানটা বেশি হচ্ছে। নিশার সাথে অনেকদিন কথা হয় না। প্রেমালাপ না হলেও দুজনের মধ্যে কথাবার্তা হতো টুকটাক। এখন সেটাও নেই। তীব্রর খুব ইচ্ছে হয় নিশার ওই মুখটা দেখার, ওই মুখ থেকে কয়েকটা কথা শোনার, কিন্তু সেসব তো এখন কল্পনার অতীত। ওকে যে এখন অন্য কারোর জন্য মনের জায়গা ফাঁক করতে হবে। নিশাকে রাখার কোনো অধিকার বা ইচ্ছে কোনোটাই ওর নেই, কিন্তু নিশা যে ওর শিরায় শিরায় মিশে আছে। ও কি করে সেখান থেকে ওকে সরাবে? ওকে অন্য কারোর সাথে থাকতে হবে, অন্য কাউকে ভালোবাসতে হবে। এসব ভাবতে গেলে মনটা ভেঙে চুরে একাকার হয়ে যায়। তারপরেও ওকে এটাই মেনে নিতে হবে। তীব্র ওর মাকে বিয়ের কথা আজ জানাবে, কাল জানাবে করে আর জানানোই হয় না। বিয়ের ব্যাপারে কিছু বলতে গেলেই ওর মুখের কথাগুলো যেন হারিয়ে যায়, ও ভাষা শূন্য হয়ে পড়ে। আজও বাসায় ঢুকে ওর মাকে ডাকলো এটা বলার জন্য যে, মা, তোমার পছন্দ করা মেয়েকে কালকে দেখতে যাব। কিন্তু ওর মায়ের সামনে যেতেই আর কিছু বলতে পারলো না। ওর মা যখন জানতে চাইলো যে কিছু বলবে কিনা, তখনই কিছু না বলে হনহন করে নিজের রুমে চলে গেল। এদিকে নিশাদের খাওয়া শেষ হতে প্রায় রাত 9টা বেজে গেল। এত দেরি হতো না, সবাই গল্প করছিল, আড্ডা দিচ্ছিল, তাই এত রাত হয়ে গেল। রাত না হলে নিশা একাই বাসায় চলে যেত, কিন্তু রাত 9টায় মেয়েদের একা ছাড়তে চাইল না ছেলেগুলো। যার যার বাসার কাছের মেয়েকে শেষে পৌঁছে দেবে সিদ্ধান্ত নিল। নিশা ওর এক ফ্রেন্ড রনির সাথে গেল।
স্নেহার বাসা যেহেতু রায়ানের বাসার কাছাকাছি, তাই ওরা দুজন একসাথেই গেল। রায়ান পাশে থাকলে স্নেহা সবসময় এটা ওটা নিয়ে বক বক করতেই থাকে। আজ একদম চুপ হয়ে আছে দেখে রায়ান জিজ্ঞেস করলো, কিরে, আজ এত চুপচাপ কেন? পেটনিতে ভর করলো নাকি? অন্যদিন হলে এটা নিয়ে রায়ানের সাথে তর্ক জুড়ে দিত স্নেহা, কিন্তু আজও রায়ানের কথার উত্তর না দিয়ে বলল, রায়ান, একটা সত্যি কথা বলবি? স্নেহার এমন সিরিয়াস ভঙ্গিতে কথা বলা দেখে রায়ান বলল, কিরে, আজ তোর কি হয়েছে বলতো? এমন ভাবে কথা বলছিস কেন? আর তোকে আমি কখনো মিথ্যা বলেছি যে আজ বলবো? কি বলবি, বলে ফেল। তুই কি কাউকে ভালোবাসিস? প্রশ্নটা শুনে রায়ান হাঁটা থামিয়ে ওখানেই দাঁড়িয়ে পড়ল। আজ হঠাৎ স্নেহার এমন প্রশ্নের কোনো মানে খুঁজে পাচ্ছিল না ও। তাহলে কি ওর ফোনে তিশার কোনো ছবি দেখে ফেলেছে, নাকি অন্য কোনো কারণে সন্দেহ করছে? আসলে রায়ান স্নেহাকে তিশার ব্যাপারে অনেক আগেই জানিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ও নিশার খুব কাছের বান্ধবী। যদি সবটা নিশাকে বলে দেয় তাহলে তিশার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। এটা ভেবেই স্নেহাকে কিছু জানায়নি। আজও যখন নিজে থেকে জিজ্ঞেস করছে তখন হয়তো জানিয়ে দেওয়া উচিত, এসব ভাবছিল। তখন স্নেহা আবার বলে উঠল, কিরে, কিছু বলছিস না কেন? আর মায়াবতীকে? মায়াবতী নাম শুনে রায়ান বুঝতে পারলো যে নিশ্চয়ই তিশা ফোন করেছিল, আর সেটাই দেখেছে। তার মানে আর কিছু জানে না। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রায়ান বলল, একটা জুনিয়র নোট নেবে বলছিল, ওর নাম মায়াবতী। রায়ান বুঝতে পারলো যে এই মিথ্যাটা ততটা যুক্তিযুক্ত হলো না বোধহয়, কারণ ও নিজেই তো স্নেহার থেকে সব নোট নেয়। এই ভুলটা সহজেই ধরা পড়ে যাবে। তাই আবার বলতে লাগলো, আসলে হয়েছে কি, মেয়েটা মনে হয় আমাকে পছন্দ করে। কার থেকে যেন নাম্বার পেয়েছে, হাজারবার মানা করার পরেও কল করে। আমি কি করব বল? স্নেহা বুঝতে পারলো যে রায়ান মিথ্যে বলছে, তাই কোনোটাই সাজিয়ে গুছিয়ে বলতে পারছে না। ব্লকলিস্ট অপশনটা কেন রয়েছে শুনি? আর কোনো মেয়ের নাম যে মায়াবতী হয় তা তো আমার জানা ছিল না। মায়া নাম আছে, কিন্তু মায়াবতী? কথাটা বলতেই রায়ান আবার কথা সাজিয়ে নিয়ে বলল, আরে ব্লক করলে আবার আরেক নতুন নাম্বার দিয়ে ফোন করে, তাই ব্লক করা বাদ দিয়ে দিয়েছি। আর নাম্বারটা সেভ করে রেখেছি, যেন ও কল করলে ভুলও রিসিভ না করি। তাই নাকি? আমাদের শেখাতে আসিস? কালকেই ক্যাম্পাসে গিয়ে খোঁজ নেব নাকি মায়াবতীর? রায়ান বুঝতে পারেনি যে ওর মিথ্যেগুলো এত সহজে ধরে ফেলবে স্নেহা। রায়ান তবু চেষ্টা করছে সত্যটা লুকানোর। আরে ও অন্য ডিপার্টমেন্টের, বাদ দে তো এসব কথা। আজ খাওয়া দাওয়া কেমন হলো সেটা বল। এতক্ষণে স্নেহারা ওদের বাসার সামনে চলে এসেছে। স্নেহা রায়ানের কোনো কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছিল। রায়ান ওকে আবার পিছু ডেকে বলল, দেখ স্নেহা, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। প্লিজ রাগ করিস না। আমার কাউকে ভালো লাগলে অবশ্যই তোকে আগে জানাবো। রায়ান জানে যে ওকে এত মিথ্যা বলা ঠিক হচ্ছে না, কিন্তু এছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই। স্নেহা এবার রায়ানের কাছে এসে বলল, তুই কি সত্যি এই মায়াবতীকে ভালোবাসিস নাকি? রায়ান এবার কিছুটা রাগী সুরে বলল, আরে ভাই, বললাম তো ওই মেয়েটাই আমার জন্য পাগল। আমি ওকে ভালো টালোবাসি না, আর ও আমাদের ভার্সিটির মেয়ে না, আমার এক রিলেটিভ, তাই চাইলেও ওইভাবে ইগনোর করতে পারি না। পারলে একদিন ওর সাথে তোর পরিচয় করিয়ে দেব। তবুও প্লিজ রাগ করে থাকিস না। এইবার স্নেহা ওর কথা বিশ্বাস করছে কিনা তা বোঝার জন্য রায়ান ওর দিকে তাকিয়ে দেখলো যে স্নেহা মিটিমিটি হাসছে। তার মানে এইবারের মিথ্যেগুলো নিশ্চয়ই বিশ্বাস করেছে। রায়ানও হাসি মুখে স্নেহাকে বিদায় দিয়ে চলে এলো। রায়ান দেখলো যে অনেকটা রাত হয়ে গেছে, তাই আজ রাত আর তিশাকে ফোন করলো না, কারণ সাধারণত রাত 10টার পর তিশার সাথে ও কথা বলে না। অন্যদিকে তিশা ভাবছে যে রায়ানের ফোন স্নেহার কাছে কেন, রায়ান আর ফোন করছে না কেন। নিশা বাসায় আসার পরেও তিশা ওর মায়ের ফোন নিজের কাছে অনেকক্ষণ রাখলো যে যদি রায়ান ফোন করে, কিন্তু রায়ানের সাথে সেদিন আর কথা হলো না তিশার। তাহলে কি স্নেহার সাথে রায়ানের কোনো সম্পর্ক আছে? এসব ভাবতেই বুকের ভেতর ঢিপঢিপ করতে থাকে তিশার। 10 মিনিট ধরে তিশা রায়ানের জন্য অপেক্ষা করছে। ও শুনেছে যে ছেলেরা নাকি মেয়েদের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, অথচ রায়ানের জন্য কখনো অপেক্ষা করেছে বলে ওর মনে পড়ে না। সবসময় ওকেই রায়ানের জন্য অপেক্ষা করতে হয়। ব্যাপারটা অনেক বিরক্তিকর। টানা 17 মিনিট অপেক্ষা করার পর রায়ান আসলো। রায়ানকে দেখেই তিশা বলতে লাগলো, কি ব্যাপার, এত দেরি হলো কেন? সেই তখন থেকে অপেক্ষা করছে। রায়ান পকেট থেকে ফোন বের করে সময় দেখলো, বিকেল 4টা বেজে 34 মিনিট।
তার মানে আর ঘন্টা খানেকের মধ্যেই সন্ধ্যা নেমে যাবে। সন্ধ্যার আগেই তিশাকে বাসায় যেতে হবে। এসব ভেবে ফোনটা আবার পকেটে রাখতে রাখতে বলল, আমার আসলে ক্লাস ছিল, সেটা শেষ করে আসতে দেরি হয়ে গেল। আচ্ছা বাদ দাও সেসব কথা। কাল স্নেহা আপু ফোন রিসিভ করেছিল কেন? তিশার এই কথাটা শুনে রায়ান যেন আকাশ থেকে পড়লো। স্নেহা ফোন রিসিভ করেছিল। হুম। তুমি কথা বলেছিলে? না, হ্যালো বলার পর যখন বুঝতে পারলাম যে স্নেহা আপু, তখনই কল কেটে দিয়েছি। তুমি স্নেহার কণ্ঠ যখন চিনে ফেলেছো, স্নেহাও তাহলে তোমার কণ্ঠ চিনে নিয়েছে, তাই না? তিশা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, সম্ভাবনা তো আছেই। তা ফোন কেন ছিল ওনার কাছে? আরে ছবি তোলার জন্য নিয়েছিল। আমি যে কাল কি উল্টাপাল্টা বলেছি, ও তোমার কণ্ঠ না চিনতে পারলেই ভালো। কি বলছো? তেমন কিছু না, আচ্ছা বাদ দাও। ও আচ্ছা, শোনো, সামনে পরীক্ষা, ফোন আমার কাছে বেশি থাকে না, বেশি কল দিবে না। আপু বুঝতে পারলে খবর আছে, কারণ বেশিরভাগ সময় আপু আমার পাশেই থাকে এখন। আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট হবে, তবে মানিয়ে নিতে চেষ্টা করব। আর দেখা হয়তো বেশি করতে পারবো না। আচ্ছা, মায়াবতী পরীক্ষার জন্য এইটুকু ছাড় তো দিতেই হবে। আর শোনো, আমি বেশি সময় দিতে পারবো না বলেই অন্যান্য মেয়েদের সাথে বেশি মিশবে না কিন্তু। রায়ান তখন একটু হেসে বলে, আচ্ছা বাবা, মিশবো না, এবার খুশি? হুম। তারপর আরো দুজনে আরো কিছুক্ষণ গল্প করার পর সন্ধ্যার আগেই বাসায় ফিরে গেল তিশা। নিশা আজ ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছে। প্রতিদিন সকালে নামাজ শেষ করে পড়তে বসে। আজ ওর মা এত ডেকেছে তবুও ঘুম ছাড়াতে পারেনি। নিশা উঠেছে বুঝতে পেরে ওর মা ওকে বলল শানকে ডেকে দিতে। আজ নাকি ওর কলেজে সকাল সকাল যেতে হবে। নিশা শানের রুমে গিয়ে শানকে ডাকতে থাকে। শান বলে আবার পাশ ফিরিয়ে শুলো। নিশা আবার ওর মাথায় হালকা চাপড় দিয়ে ডাকতে লাগলো। হঠাৎ ওর চোখ পড়লো বালিশের নিচের দিকে। ও কিছু একটা দেখতে পেল। শানের বালিশের তলা থেকে সিগারেটের প্যাকেট বের হবে, এটার জন্য নিশা কল্পনাও করতে পারেনি। শান পড়াশোনায় অনেক ভালো বলেই হয়তো নিশা ওর দিকে বেশি নজর দেয় না, কিন্তু ও যে একটা ছেলে, ওকে যে এই সময়টাই দেখে রাখতে হবে সে কথা নিশা ভুলেই গিয়েছিল। আসলে নিজের পড়াশোনায় ও এতটাই মগ্ন হয়ে থাকে যে ভাই বোনের দিকে নজর দেওয়ার সময় হয়ে ওঠে না। নিজের প্রতি একটা রাগ কাজ করছে নিশার। নিশা শানকে বিছানায় টেনে তুলে বসালো। তারপর সকালে ঘুম থেকে ওঠার আগে আচমকে এত জোরে একটা চড় খেয়ে শান যেন তবদা মেরে রইল কিছুক্ষণ। নিশা ওকে কেন চড় মারলো এই ব্যাপারে চিল্লিয়ে কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ পড়লো নিশার হাতে থাকা সিগারেটের প্যাকেটের দিকে। শান যেন বেলুনের মতো চুপসে গেল। এবার ও কি বলবে না বলবে বুঝতে পারছে না। কাল রাতে কি বোকামিটাই না করে ফেলেছে সিগারেটের প্যাকেট বাসায় এনে। সাধারণত ও কখনো বাসায় সিগারেট খায় না, প্যাকেট আনা তো দূরে থাক, আজকে প্রথম বাসায় প্যাকেট আনলো আর আজকে এভাবে ধরা পড়লো। আসলে ওর ভাগ্যটাই খারাপ, এসব ভাবছিল। তখন নিশা বলতে লাগলো, তোকে কলেজে এসব করার জন্য পাঠানো হয়েছে? কলেজে উঠে একেবারে পাখনা গজিয়ে গেছে মনে হচ্ছে। তা কবে থেকে এসব শুরু হলো? শান বোনের কথা আমতা আমতা করতে থাকে, কিছু বলতে পারে না। নিশার এত পরিমাণ রাগ হচ্ছে যে শানকে যেন নিজের চোখের সামনে সহ্য হচ্ছে না। ও কত ভালোবাসে শানকে, ওর পুরো পরিবার অনেক ভালোবাসে ওকে, আরও এইভাবে সেই ভালোবাসার প্রতিদান দেবে। নিশা সিগারেটের প্যাকেটটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে বাইরে বের হয়ে যাচ্ছিল। তখন শান আস্তে আস্তে বলতে লাগলো, প্লিজ আপু, বাবা আর মাকে বলো না কথাটা। নিশা আবার দরজার কাছ থেকে ফিরে শানের কাছে এসে বললে, কেন এসব করার সময় মনে ছিল না বাবা মায়ের কথা? এখন ধরা পড়ে সাধু সাজা হচ্ছে? শান নিশার হাত শক্ত করে ধরে বলে, আপু আর হবে না, প্লিজ এবারের মতো মাফ করে দাও, আর কাউকে জানাবে না প্লিজ। নিশা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, মাফ করতে পারি একটা শর্তে, কখনো এসব ধরবি না। আচ্ছা আপু, কথা দিলাম। আর আমি আজকেই তোর কলেজে গিয়ে খোঁজ খবর নেব, আসলে ওখানে গিয়ে তুই কি করছিস না করছিস। আচ্ছা যেও, তবুও কাউকে এই কথাটা বলো না। ওদের চেঁচামেচি শুনে ততক্ষণে ওর মা শানের রুমে চলে এসেছে। নিশা তাড়াতাড়ি একটা বই দিয়ে সিগারেটের প্যাকেটটা ঢেকে দেয়। আসলে নিশা নিজেও চায় না যে ওর মা এসব দেখে কষ্ট পাক। ওর মা এসেই বলল, কি হয়েছে সকাল সকাল এত চেঁচামেচি? আমি তো শুধু ওকে ডেকে দিতে বলেছি, আর তোরা কি শুরু করে দিয়েছিস? শান কিছু বলতে চাচ্ছিল,
তার আগেই নিশা বলল, কিছু না মা, ও উঠতে যাচ্ছিল না, তাই একটু বকাবকি করছিলাম। চলো তো এবার, ও তো উঠে গেছে এখন। শানের মা আর বোন চলে যেতেই ও ধপ করে বিছানার উপর বসে পড়ল। সকালবেলায় যেন একটা প্রচন্ড ঝড় বয়ে গেল ওর উপর দিয়ে। তিশা বসে বসে কলম মুখে নিয়ে কি যেন চিন্তা করছে। নিশা ব্যাপারটা অনেকক্ষণ ধরে খেয়াল করছিল। অবশেষে তিশাকে জিজ্ঞেস করেই ফেলল, কিরে, কি এত ভাবছিস পড়া বাদ দিয়ে? আপু, লিলি আপুর ছেলে হবে নাকি মেয়ে হবে? এই সাধারণ কথাটাও মনে নেই? হ্যাঁ, পড়া মনে থাকবে কি করে? আরে বল না আগে। ছেলে হবে। কেন? সামনের শুক্রবারই তো আপুর সাদের অনুষ্ঠান, যাবে না তুমি? না গিয়ে উপায় আছে? সেটাই, আপু এতবার করে ফোন করেছে, না গেলেই নয়। সে যখন সময় হয় তখন দেখা যাবে, এখন মন দিয়ে পড়। লিলির সাধের অনুষ্ঠানে গিয়ে এমন একটা জিনিস দেখতে পাবে ভাবতেও পারেনি নিশা। তীব্র একটা মেয়ের সাথে ঘুরছে। মেয়েটার কেউ নয়, ওর হবু স্ত্রী। মেয়েটা দেখতে আসলে অনেক সুন্দর, হয়তো নিশার থেকেও সুন্দর। মেয়েটা কলেজ পর্যন্ত গ্রামে থেকে পড়াশোনা করেছে, এখানে ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছিল। এখন একেবারে বিয়ের অ্যাডমিশন পেয়ে গেছে। তীব্রর মা নাকি বলেছে যে মেয়েকে আর পড়াবে না, মেয়েদের বেশি না পড়াশোনাই ভালো, বেশি পড়লে সেসব মেয়েরা সংসারে মন দিতে পারে না। তীব্র প্রথমে এই কথার বিরুদ্ধে থাকলেও নিজের মায়ের জিদের কাছে হেরে গেছে। কথাগুলো মীরার থেকে শুনল নিশা। মীরা আরো বলল, চাচি একেবারে আগের যুগে মানুষের মতো সরল, বেশি পড়লে নাকি সংসার করবে না। আরে লিলি আপুকে দেখো, মাস্টার্স কমপ্লিট করেছে, তারপরেও কত সুন্দর করে সংসার করছে, আর কিছুদিন পর বাচ্চাও হবে। আর আপু, তোমার একটা সিদ্ধান্ত মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। তুমি তীব্র ভাইয়াকে বিয়ে করতে মানা করে দিয়েছো। চাচি যেখানে নিজে তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেল, সেখানে তোমাকে হ্যাঁ বললে কি ক্ষতি হতো? কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে, তাই না? তাহলে তীব্র ভাইয়া কেন নয়? মীরা, তুই কি সেদিন আমার আর মামির মধ্যে হওয়া কথাগুলো শুনেছিলি? না, তবে এটা জানি তুমি চাচিকে মানা করে দিয়েছো। মামি আর কিছু বলেছিল তোকে? আমাকে কিছু বলেনি, তবে জানো সেদিন তীব্র ভাইয়া খুব রেগেছিল। তুমি বিয়েতে মানা করেছো শুনে আমাকে ডেকে বলেছিল সে কি আসলেই তোমার যোগ্য নয়। আর কিছু বলেছিল? না, আর কিছু বলেনি, তবে অনেকদিন আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার সাথে কথা হয়েছে কিনা, কিন্তু আমাকে ধমক দিয়ে বলল তার সামনে যেন আমি তোমার কথা না বলি। তোমার ওপর ভীষণ রেগে আছে। তুমি কেন ভাইয়াকে ভালোবাসতে পারো না আপু? মীরার এই কথার কোনো উত্তর জানা নেই নিশার, তাই এ নিয়ে আর কিছু বলতে ইচ্ছে হচ্ছে না ওর। তিশা কোথায়? ওকে তো দেখছি না। মীরা বুঝতে পারলো যে নিশা কথা ঘোরানোর চেষ্টা করছে, তাই ও আর কিছু বলল না এই বিষয়ে। তিশা তো এখানেই ছিল, একটু আগে কোথায় যেন গেল। তিশার কথা বলতে না বলতেই তিশা হাঁপাতে হাঁপাতে এসে বলল, জানিস আজ কি হয়েছে? তিশা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল। মীরা ওর কথা শোনার অনেক আগ্রহ দেখিয়ে বলল, কি হয়েছে? কি হয়েছে নিশার তা জানার কোনো আগ্রহই নেই। ও দেখছে যে তিশা ওর পড়া ড্রেসটার মতো ড্রেসটাই পরেছে। ও অনেকবার বারণ করেছে যেন কোনো অনুষ্ঠানে গেলে বা বেড়াতে গেলে নিশার ড্রেসের মতো সেম ড্রেস না পরে, কারণ এই সেম ড্রেস পরার কারণেই অনেকবার অনেক ঝামেলায় পড়েছে। যারা ওদের চেনে তারাও ওদের দুজনকে গুলিয়ে ফেলে, আর অচেনা মানুষের কথা তো বাদই থাকলো। তিশা কিছু বলার আগেই নিশা ধমকের সুরে তিশাকে বলল, কিরে, তুই আবার এই ড্রেস কখন পরলি? আরে ওই ড্রেসটায় জুস পরেছিল, তাই এটা পরেছি। তোর কি আর কোনো ড্রেস ছিল না এটাই পরতে হবে? আমার মনে ছিল না যে তুমি এই ড্রেসটাই পরেছো। তা তো মনে থাকবেই না। কোন কথাটাই বা তোর মনে থাকে শুনি? কিছুদিন পর হয়তো এটাও ভুলে যাবি যে তোর একটা বড় বোন আছে। ওদের কথা শুনে মীরা বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ তিশা কি বলতে চায় তা শোনার জন্য ও অপেক্ষা করছে। ও নিশাকে ওখান থেকে সরানোর জন্য বলল, নিশি আপু, মা তখন তোমাকে খুঁজছিল, কি যেন বলবে। আমি তো গল্পে গল্পে ভুলেই গেছিলাম, তাড়াতাড়ি যাও। নিশা রাগ দেখিয়ে চলে গেল, এই বলে যে এতক্ষণ এই কথাটা মীরা কেন জানায়নি। ওর ছোট মামি কি ভাববে যে নিশাকে ডাকলো আর ওর কোনো পাত্তাই নেই। নিশা চলে যেতেই মীরা তিশাকে নিয়ে বাগানের এক কোনায় চলে গেল। ওদের বাগানের এক পাশে
ছোট একটা পুকুর আছে, সেখানে বসার একটা বেঞ্চও আছে। সেখানে গিয়েই বসে পড়ল মীরা, আর তিশাকেও বসতে ইশারা করলো, কারণ এতক্ষণ নিশার সাথে দাঁড়িয়ে থেকে গল্প করতে করতে পাটা ধরে এসেছে। বেঞ্চে বসার পর দুজনেই জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। প্রায় দৌড়েই এখানে এসেছে ওরা। মীরার যেন তিশার গল্প শোনার জন্য তর সইছে না। এইবার বলো কি হয়েছে? নিশি আপু থাকলে তো হাজারটা প্রশ্ন করতো, তাই তাকে পাঠিয়ে দিলাম। তিশা অবাক হয়ে মীরাকে প্রশ্ন করলো, পাঠিয়ে দিলি মানে? ছোট মামি আপুকে ডাকেনি? আরে না, এমনিই বললাম যেন চলে যায়। এইবার বলো কি হয়েছে? আপুর বকা খাওয়ার জন্য রেডি থাক। সে পরে হবে। আচ্ছা সত্যি কি কিছু হয়েছে, নাকি তুই আজাইরা কথা বলার জন্য আমাকে এভাবে দৌড় করাচ্ছিস? তিশা এবার হাসতে হাসতে বলে, আরে হয়েছে মানে, অনেক মজার একটা ঘটনা ঘটে গেছে। লিলি আপুর একটা ফুফাতো না চাচাতো দেবর আছে না, বিদেশ থেকে এসেছে। শুনেছিলাম যে আপুর চাচার শ্বশুরের কোন ছেলে নাকি ইতালিতে থাকে। আজ নাকি সেও আসবে। কেন, কি হয়েছে? আর তুই জানলি কি করে? আর বলিস না, আমি তোকে খুঁজতে খুঁজতে ছাদের দিকে যাচ্ছি, তো স্বভাব তো জোরে জোরে মীরা মীরা বলে চিল্লাচ্ছি। তারপর তো তোকে ডাকার পর ছাদে পৌঁছাতেই দেখি শ্যামবনের একটা ছেলে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি ওনাকে পাশ কাটিয়ে যাওয়ার পরেও ঘুরে আবার আমাকেই দেখছে। এটুকু বলতেই মীরা তিশাকে থামিয়ে দিয়ে বলল, তোকে আজ যে অনেক সুন্দর লাগছে, তাই দেখে হাঁ হয়ে গিয়েছে। এটাই স্বাভাবিক। আরে শোন না আগে পুরো ঘটনাটা, তাহলেই বুঝতে পারবি। আচ্ছা বল। তো ওভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমার তো রাগ হলো। আমি ওনার মুখের সামনে তুড়ি বাজিয়ে পড়লাম। এই যে মিস্টার, এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? মুখটাকে কিন্তু সাপের গর্ত মতো লাগছে। তা মুখের মধ্যে সাপ পুষেন নাকি? উনি আমার কথার কোনো উত্তর না দিয়ে বললেন, তুমি কি মীরা? আমি ভাবলাম যে লোকটি তার খোঁজ কেন করছে, একটু মজা করা যাক, তাই 7-5 না ভেবে বলে দিলাম যে, হ্যাঁ আমি মীরা। কেন, কি হয়েছে? কিছু না, তবে নীলি ভাবিকে দেখে তোমাকে যতটা সুন্দরী মনে করেছিলাম, তুমি তার থেকেও বেশি সুন্দরী। তবে ভাবি কেন বলবো যে তার বোন দেখতে নাকি সুন্দর নয়? ও আচ্ছা, আবু তাহলে আমাকে অসুন্দর বলেছে? আরে না, তা নয়, আসলে ভাবি ওভাবে বলিনি, কিছু মনে করো না। আর তোমাকে তুমি করেই বললাম, তুমি আমার অনেকটা ছোট হবে তো, তাই। আচ্ছা সমস্যা নেই, তুমি করেই বলতে পারেন। তা আপনি আমার কথা শুনলেন কার কাছে? কারো কাছেই না, আসলে ভাবিকে দেখে জিজ্ঞেস করেছিলাম যে তার কোনো বোন আছে কিনা, তখন তোমার কথা বলেছিল, তো কেউ মনে হয় নিচ থেকে তোমার নাম ধরে ডাকছিল, তাই ভাবলাম যে তোমার সাথে একটু কথা বলা যাক। তা কিছু মনে করলেনি তো? না না, আপনি তো আর পর কেউ নয়, লিলি আপুর দেবরই তো। রোমান ভাই আমার বড় চাচার ছেলে, আমার থেকে মাত্র 2 বছর 3 মাসের বড়। আমরা একসাথেই বড় হয়েছি। তারপর হায়ার স্টাডিজের জন্য আমি চীনে চলে যাই। ওখান থেকে 1 বছরের মতো হলো ইটালিতে গিয়েছি। 3 মাসের জন্য দেশে এসেছি, তারপর আবার চলে যাব। ও আচ্ছা। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে চলো কোথাও বসে গল্প করা যাক। তোমার সম্পর্ক তো কিছুই বললে না। হো, আর আমার নামটা তো বলা হয়নি, আমি আদিল, আদিল শাহরিয়া। ও আচ্ছা আদিল ভাইয়া, আসলে আমার একটা কাজ আছে তো, এখন পরে কথা বলবো আবার। আচ্ছা ঠিক আছে, তোমার কাজ থাকলে যাও। আমি মনে হয় তোমার সময় নষ্ট করলাম, সরি। ইটস ওকে, আচ্ছা বাই। বাই, সি ইউ। মীরা এতক্ষণ চুপ হয়ে তিশার গল্পগুলো শুনছিল আর মিটিমিটি হাসছিল। এবার হাসি আটকে রাখতে না পেরে হো হো করে হেসে উঠল, সাথে তিশাও হাসছে। দুজনের হাসি শুনে পুকুর পাড়ে কোনো পেতনি হাসছে বলে যে কেউ ভুল করতে পারে। মীরা হাসি কিছুটা থামিয়ে বলল, তুই তো দেখছি আজ ওনার চোখের ঘুম হারাম করে দিয়েছিস। তুই না চাইতেই নিজের সম্পর্কে এত কিছু বলে দিলি।
আর কিছুক্ষণ থাকলে হয়তো নিজের হাইট ওয়েট সব বলে দিত। বলে আবার হাসতে থাকে মীরা। আরে ভাই, আমি কি অত কিছু জানতে চেয়েছি নাকি? নিজে থেকেই খিচুড়ি আলাপ জুড়ে দিল। আমি কি করব? চলে আসতে পারলে বাজি, এমন একটা অবস্থা। কোন কুক্ষণে যে মীরার শাস্তি গিয়েছিলাম। ও শিট, তুই তো দেখছি আমাকে একদম বিপদে ফেলে দিলি। এইবার উনি মীরাকে খুঁজলে কি করব? সবাই তো আর জানে না ওনার চোখে মীরাটা কে। তিশা এবার হাসি থামিয়ে বলল, আমি তো এটা ভেবেই দেখিনি নিশা আপু জানতে পারলে আজ আর আমার রক্ষী নেই। কি করবি এবার বল। তুই একটা কিছু বুদ্ধি দে না, জানিসই তো আমার মাথায় গোবর ভরা। আগে চল ওই আদিলকে খুঁজি, তারপর বাকিটা দেখা যাবে। ওনারা সত্যিটা বলে দিলে তো আর ঝামেলা হবে না। চল। আমি যে কেন কোনো কিছু না ভেবেই কাজ করি কে জানে। আপু ঠিকই বলে, আমি আসলে একটা গাধি। কথাগুলো বলেই দুজনে আদিলকে খোঁজার জন্য চলে গেল। সন্ধে পার হয়ে গেছে। লিলির আত্মীয়রা প্রায় সবাই চলে গেছে, শুধু ওর নানা বাড়ির কিছু লোক আছে। ওর শ্বশুর বাড়ির লোকজনও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় আদিল এসে লিলিকে বলল, ভাবি, আপনার ছোট বোনটা কোথায়? লিলি আশেপাশে তাকিয়ে মীরাকে খুঁজলো, কিন্তু কোথাও দেখলো না। তাই বলল, কি জানি কোথায় যে গেছে মেয়েটা, অনেকক্ষণ ধরে দেখছি না। তোমার সাথে পরিচয় করানো হলো না। দাঁড়াও, আমি কাউকে বলছি ওকে ডেকে নিয়ে আসতে। তার আর দরকার হবে না, আমি নিজেই ডেকে নিচ্ছি। তুমি ওকে ডাকবে কি করে? তুমি তো ওকে চিনোই না। আদিল মৃদু হেসে বলল, এই পরিচয় না করিয়ে দিলে কি হবে? আমি নিজেই বিয়ানকে খুঁজে নিয়েছি। ওর সাথে তোমার দেখা হয়েছে? শুধু দেখা নয়, কথাও হয়েছে। এবার তাহলে বিশ্বাস হচ্ছে তো আমি মিথ্যে বলিনি? অবশ্যই মিথ্যা বলছেন। নিজের ছোট বোনকে নিয়ে এভাবে জ্বলন্ত একটা মিথ্যা আপনি কি করে বলতে পারেন? মিথ্যা বলেছি আমি? আরে আমি মিথ্যা বলবো কেন? যা সত্যি তাই তো বলেছি। আপনার অত সুন্দর একটা মিষ্টি বোনকে আপনি অসুন্দর বললেন কি করে? হ্যাঁ, ও মিষ্টি বটে, তবে ও আর কিছু বলার আগে আদিল ওকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, সময় নষ্ট করে লাভ নেই, এখন তো চলেই যাব। যাওয়ার আগে আরেকবার মিষ্টি বিয়ানের সাথে একটু কথা বলে যাই। আমি নিজেই খুঁজে নিচ্ছি বিয়ানকে। বলেই আদিল ওখান থেকে হনহন করে ছুটে চলে গেল। নিশা দেখতে পায় তীব্র আর ওর হবু বউ আসছে। মীরা কি যেন নাম বলেছিল মেয়েটার। তিশার মতো নিশারও ভুলে যাওয়ার রোগ হচ্ছে নাকি? ভাবতে ভাবতে হঠাৎ মেয়েটার নাম মনে পড়ে যায় নিশার। অবনী। হ্যাঁ, তীব্রর হবু বউয়ের নাম অবনী। মেয়েটার সাথে তীব্রকে দেখে আজ প্রথম নিশার কেমন যেন খারাপ লাগছে। তীব্রর পাশে অন্য একটা মেয়েকে কেন যেন সহ্য হচ্ছে না নিশার। নিজের অনুভূতি লুকাতে ওদের দেখে নিশা ওখান থেকে সরে যাচ্ছিল, তখনই তার সাথে ধাক্কা লাগে নিশার। নিশা সরি বলে চলে যাচ্ছিল, কিন্তু লোকটি মীরা দাঁড়াও বলে চিল্লাতে থাকে। নিশা আশেপাশে মীরাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তাহলে লোকটি কাকে দাঁড়াতে বলছে? এসব ভাবতে লোকটি ওর সামনে এসে দাঁড়ায়। নিশা চোখ তুলে তাকিয়ে দেখে যে একে কোনো লোকও বললে ভুল হবে, একটা ছেলে ওর সামনে এসে দাঁড়িয়েছে। কিছু বুঝে ওঠার আগে ছেলেটি বলল, কি ব্যাপার মীরা, তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না নাকি? নিশা যখন বুঝতে পারলো যে ছেলেটা ওকেই মীরা বলে সম্বোধন করছে, তখন মুখে একটা হাসি টানার বৃথা চেষ্টা করলো, কারণ নিশা সহজে হাসতে পারে না। তারপর সেই হাসি মুখ নিয়ে বলল, আপনি কি আমাকে বলছেন? আরে, এখানে মীরা নামে আর কেউ আছে নাকি? সরি, আপনি ভুল করছেন। আমি মীরা নই। আমি ও কিছু বলার আগেই তীব্র ওখানে চলে আসে। তীব্র ভীষণ রেগে গেছে। ও জানে যে নিশ্চয়ই তিশা আবার কিছু উল্টোপাল্টা কাজ করে বসে আছে, তাই ও এগিয়ে গিয়ে বলল, আপনি ভুল করছেন, ও নিশা, মীরা নয়। আর আপনি? ছেলেটি এবার একটু কনফিউজড হয়ে উত্তর দিল, আমি আদিল, রোমান ভাইয়ের কাজিন। এটা যদি মীরা না হয় তাহলে একটু আগেই তো আমি ওর সাথে। এটুকু বলার আগেই আদিল ওর সামনে তিশাকে দেখতে পেয়ে একদম চুপ হয়ে গেল। দুইটা মীরা? মীরা মাত্র বলতে যাচ্ছিল যে ওই মীরা, কিন্তু তার আগেই তীব্র একটা সাংঘাতিক কাজ করে বসলো। তিশার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। তিশার ফর্সা গালের মধ্যে মুহূর্তেই তীব্রর আঙুলের ছাপ পড়ে গেল। তিশার গাল বেয়ে কয়েকটা ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। সামনে থাকা সবাই
নিশ্চুপ হয়ে গেছে। এমন একটা ঘটনা ঘটবে কেউ কল্পনাও করতে পারেনি। তীব্রর চোখ দুটো রাগে রক্তবর্ণ হয়ে গেছে। রাগে ফুঁসতে ফুঁসতে তীব্র তিশাকে উদ্দেশ্য করে বলল, তোকে না এর আগেও বলেছি যে এমন কিছু করবি না যাতে তোর ফ্যামিলি বা নিশার বদনাম হয়। মনে করেছিস বড় ভাই নেই আর শাসন করারও কেউ নেই নাকি? এটুকু বলতে তিশা হাতের তালুতে চোখ মুছতে মুছতে দৌড়ে ওখান থেকে চলে গেল। ও এখন রুমের দরজা বন্ধ করে 2-1 ঘন্টা কান্না করবে। এই সময়টুকুতে কেউ ওকে থামাতে পারবে না। মেয়েটা যেমন হাসি খুশি তেমনই কান্না শুরু করে দিলে 2-1 ঘন্টার আগে থামে না। অবনী তীব্রকে টেনে ওখান থেকে নিয়ে গেল। আদিল কিছুই বুঝতে পারছে না। মীরা আর নিশাও চুপ করে পাথরের মূর্তির মতো ওখানে দাঁড়িয়েছে। কেউ আর কোনো কথা বলল না। মীরা পরে আদিল আর নিশাকে সবটা বুঝিয়ে বলে দিল যে ও তো নিশা সেজে কিছু করেনি, ও শুধুমাত্র মীরা সেজে আদিলের সাথে একটু মজা করতে চেয়েছিল, কিন্তু এর জন্য যে এত কিছু হয়ে যাবে কে জানতো। তীব্র রাগের মাথায় ভুল করে ফেলেছে এটা বুঝতে পেরে অনুতপ্ত। পুরো ঘটনা শুনে ওর মনে হয়েছে যে আসলেই ও বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। অত বড় একটা মেয়েকে বাড়ি ভর্তি লোকের সামনে মেরেছে। সবাই কি না কি ভেবেছে। সেদিনের পর তিশা ওর সাথে একবারও কথা বলেনি। মেয়েটা এত জেদি, তীব্রকে দেখলেই এড়িয়ে চলছে। তীব্র আসলে নিশার পাশে অন্য ছেলে দাঁড়িয়ে কথা বলছে দেখে রেগে গেছিল, আর সেই রাগটা ঝাড়লো তিশার উপরে। তীব্র নিশাকে অনেক ভালোবাসে ঠিক আছে, কিন্তু ছেঁচড়ামি স্বভাবটা ওর একদম পছন্দ নয়। একজন ডাক্তার, সমাজে ওর একটা আলাদা রেপুটেশন আছে, পার্সোনালিটি আছে। ছেঁচড়ামি স্বভাবটা ওর সাথে যায় না। ওর খুব ইচ্ছে করে নিশাকে জিজ্ঞেস করতে যে কেন নিশা ওকে ভালোবাসতে পারলো না, কেন ওকে পছন্দ নয় নিশার, নাকি নিশা অন্য কাউকে ভালোবাসে। কথাটা ভাবতে রাগে গা জ্বলে ওঠে তীব্রর। ও আর ভাবতে পারে না, ওর মাথাটা ঝিমঝিম করে ওঠে। নিশার প্রতি ভালোবাসাগুলো ঘৃণায় পরিবর্তন হলেও ভালোবাসার স্বভাবটা রয়েই গেছে। আদিল সেদিন পুরোটা জানতে পেরে খুব হেসেছে। একটা মেয়ে ওকে এভাবে বোকা বানাবে ও ভাবতেও পারেনি। তবে তিশার থাপ্পড়ের কথাটা মনে পড়তেই ওর জন্য মায়া হচ্ছিল। দুবোন কত আলাদা। নিশার চুপচাপ স্বভাবটা আদিলের খুব ভালো লেগেছে। মিষ্টি একটা মেয়ে, নীরব প্রকৃতির, যেন ওর মনের মতোই একটা মেয়ে। আর তিশা বদের হাড্ডি একটা। নিশাকে আদিল আদিলের পরিবার আর কি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। কথা শুনে নিশা ওর লিলি আপুকে দোষারোপ করছে। ও কি করে এখনই নিশার বিয়ের কথা বলে? ওর এখনো 2 বছরের মতো আছে গ্রাজুয়েশন শেষ হতে, তারপর আরো পড়াশোনা করার ইচ্ছে আছে। তবে লিলির যে এখানে কোনো দোষ নেই তা বুঝতে পারলেও নিশা তো আর অন্য কাউকে দোষ দিতে পারছে না। তবে নিশা সোজা মানা করে দিয়েছে। ও বুঝতে পেরেছে যে ওর মা বাবা একটু একটু রাজি, তবে নিশার ইচ্ছের বিরুদ্ধে কিছু বলতে পারছে না। তিশার সামনে পরীক্ষা, ওর মাও একটু অসুস্থ, তাই নিশা ওর মাকে রান্নার কাজে মাঝে মধ্যে সাহায্য করে। কাজের বুয়া অন্যান্য কাজ করে দিয়ে গেলেও রান্না তো ওর মাকেই করতে হয়। আজ সন্ধ্যায় নিশা ওর বাবা মায়ের জন্য চা নিয়ে ঘরে ঢুকতে যাবে, তখনই ওর বাবার কথা কানে আসে। তিশার কথা বলে দেখবো নাকি ওনাদের? এ কথা শুনে নিশার মা চিল্লিয়ে ওঠেন, আরে তুমি কি পাগল হলে নাকি? নিশা আর তিশা কি এক নাকি? ওরা নিশাকে চাইছে। দেখতে তো একই। দেখতে এক হলেই কি আর এক হয়? ওরা অনেক শিক্ষিত মেয়ে চায়, ভারী বয়সের মেয়ে চায়। তিশার যা স্বভাব, আর ও সবে ইন্টার পরীক্ষা দিবে। আমার কিছু মাথায় আসছে না। ব্যবসার অবস্থা ভালো না। কয়দিন পর তিশাও ভার্সিটিতে উঠবে। ওকে দিয়ে তো সেই ভরসা নেই যে কোনো সরকারি ভার্সিটিতে চান্স পাবে। আর বেসরকারিভাবে পড়াশোনার খরচ চালানো আমার পক্ষে সম্ভব না। আর শাওনকেও তো পড়াতে হবে। তাই বলে তুমি একজনের জায়গায় আরেকজনকে বসাতে চাও? ভাবছিলাম যে তিশার রেজাল্টটা খারাপ হবে, জানা কথা। ভার্সিটিতে চান্সও পাবে না, এটাও জানা কথা। তখন ওর বিয়ে দিয়ে দিব। শাহানার নিশা পড়বে, কিন্তু এখন সাহস পাচ্ছি না, আর শরীরটাও ভালো যাচ্ছে না। আমার কিছু হয়ে গেলে মেয়ে দুটার কি হবে? বড় হচ্ছে না, চিন্তা হয়। তিশাকে নিয়ে বেশি চিন্তা, কখন কি উল্টাপাল্টা কাজ করে বসে। এখনকার মেয়ে ছেলেদের দিয়ে কোনো ভরসা নেই। এটুকু শুনে নিশার মা বলে, আচ্ছা আমি একবার নিশাকে বুঝিয়ে দেখি কি বলে। দেখো, এত ভালো পাত্র হাতছাড়া করার কোনো ইচ্ছা নেই। নিশা বাবার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়ে গেছে। নিশা চেয়েছিল যে 2 বছর পর বিয়ে করে ইতালি চলে যাবে আদিলের সাথে, কিন্তু ওদের পরিবারের কথা এখনই বিয়েটা হয়ে যাক। কখন কি হয় বলা তো যায় না। এভাবে বিয়ে ঠিক করে না রাখাই ভালো। 2 বছর পর আদিল
একেবারে নিয়ে যেতে পারবে। এখন বিয়ে করে রেখে গেলে ক্ষতি কি? আদিল 3 মাসের বেশি থাকতে পারবে না, তাই যত দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলতে চায়। নিশার বাবা বলে কয়ে কিছুটা সময় নিয়েছে। বড় মেয়ের বিয়ে, অনেক বড় অনুষ্ঠান করবে। সামনের মাসে ওদের বিয়ে। তিশা এতে রাগ করে বসে আছে। সামনের পরীক্ষা আর এখনই নিশার বিয়ে দিতে হলো। তীব্রর জন্য নিশার কেন যেন খারাপ লাগছে। পড়াশোনা শেষ না করে বিয়ে করবে না জন্য তীব্রর মাকে ফিরিয়ে দিয়েছে, অথচ এখন অন্য একটা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেল। তার চেয়ে তীব্রকে বিয়ে করে নিলেই ভালো হতো নাকি? কিন্তু তীব্রর জীবনে তো এখন অন্য কেউ চলে এসেছে। ভাবতেই নিশার অজান্তেই ওর চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হয়তো তীব্র ওর ভাগ্যে নেই। তীব্র বড় ভাই হিসেবে নিশার বিয়ের দায়িত্ব পালন করছে, বুকে পাথর চাপা রেখে সবকিছু করে যাচ্ছে। ভাই বোনের মধ্যে একমাত্র শান আর মীরা অনেক খুশি নিশার বিয়েতে। কাল নিশার বিয়ে, রাত 12টা বেজে 19 মিনিট। তীব্র ছাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আজ আর বাসায় যায়নি। শানের রুমে শুয়ে ঘুম আসছিল না বলে ছাদ এসেছে। ও নিশার আগে বিয়ে করে দেখিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এখন নিশাই ওর আগে বিয়ে করে নিচ্ছে। ব্যাপারটাও কিছুতেই মেনে নিতে পারছে না। মানুষ ভালোবাসার মানুষকে কষ্ট পেতে দেখলেও হয়তো ততটা কষ্ট পায় না যতটা কষ্ট পায় তাকে অন্যের হতে দেখলে। তীব্রর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। ওর ভীষণ কষ্ট হচ্ছে এটা ভেবে যে কাল থেকে নিশা অন্য কারো, যাকে এতদিন ধরে এত ভালোবাসলো সে অন্য কারো হবে। কি এমন কমতে ছিল ওর, যার কারণে নিজের ভালোবাসা পেল না? হঠাৎ কারো পায়ের আওয়াজে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে তীব্র। পিছনে তাকাতেই নিশাকে দেখে চমকে ওঠে তীব্র। নিশাও ভূত দেখার মতো 2 হাত পিছিয়ে যায়। এটা যে নিশা তা তীব্র সহজে বুঝতে পারলো, কারণ চাঁদের আলোয় ওর মুখের পাশাপাশি হাতের মেহেদিগুলো আফসা দেখা যাচ্ছিল। তীব্র বলে উঠল, তুমি এখানে এত রাতে? ঘুম আসছিল না তাই। আপনি এখানে কি করছেন? এতক্ষণে তীব্রর মনে হলো যে ওর হাতে সিগারেট আছে। নিশা নাকের উপরে হাত দিয়ে রেখেছে, কারণ সিগারেটের গন্ধ ও একদম সহ্য করতে পারে না। তীব্র সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে বলল, তোমার যোগ্য ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছ, ঘুম হবে কি? ঘুমালেই তো তোমার স্বপ্নের রাজকুমার হারিয়ে যেতে পারে। তীব্রর কথাগুলো নিশার গায়ে যেন কাটার মতো ফুটছে। নিশা কি বলবে ভেবে পাচ্ছে না। তীব্র ওর উপর এত রেগে কেন তাও বুঝতে পারছে না। বিয়েতে মানা করছে বলে। নিশাকে চুপ থাকতে দেখে তীব্র আবার বলল, একটা প্রশ্ন করব? কি? আমাকে ভালোবাসলে কি খুব বেশি ক্ষতি হতো তোমার? দেখুন, কাল আমার বিয়ে, আজ এসব কথা না বললেই নয়। আমি শুধু কারণ জানতে চাই, তোমার বিয়ের পাত্রটা আমি নই কেন? কেন সেটা অন্য কেউ? কারণ আপনার পাত্রী আপনার জন্য অপেক্ষা করছে, আর আমার পাত্র। কথাটা বলেই নিশা থেমে যায়। তীব্র এবার বলে, হ্যাঁ বলো, তোমার পাত্র কি অপেক্ষা করছে তোমার জন্য, তাই না? দেখুন, আপনার সাথে এত রাতে এই বিষয়ে কথা বলার কোনো মুড আমার নেই। কথাগুলো বলেই নিশা হন হন করে নিচে চলে গেল। তীব্র নির্বিকার দাঁড়িয়ে রইল আর নিশার চলে যাওয়া দেখতে লাগলো। আজ নিশার বিয়ে, সবাই ব্যস্ত। যে কোনো সময় পাত্রপক্ষ চলে আসতে পারে। এমন সময় একটি মেয়ে এসে নিশাকে খুঁজছে। কেউ চেনে না তাকে, নিশার কোনো বান্ধবী হবে হয়তো। তাই মীরা ওকে নিশার কাছে নিয়ে গেল। নিশা মেয়েটিকে চিনতে না পেরে জিজ্ঞেস করলো, আপনাকে কি আমি চিনি? মেয়েটি আসার পর থেকে অস্থির হয়েছে। নিশা বুঝতে পারলো যে মেয়েটি কিছু বলতে চায়। নিশা মীরাকে 1 গ্লাস পানি এনে দিতে বলল মেয়েটিকে। মীরা পানি আনতে চলে গেল। এখন রুমে নিশা আর ওই মেয়েটি আছে। কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটি বলল, আমি মিমি। আমার মনে হয় আমি এর আগে আপনাকে কখনো দেখিনি। আপনি কি আমাদের আত্মীয়? নিশার কথা শুনে মেয়েটি হাউমাউ করে কান্না শুরু করে দিল। এতক্ষণ হয়তো সে কান্নাটা চেপে রেখেছিল। নিশা কাঁধে হাত রেখে বলল, আরে কান্না করছেন কেন? আমি জানি না তুমি আমার কথা বিশ্বাস করবে কিনা, তবে আমি যা বলতে চাচ্ছি সব সত্যি। আমি আসলে আদিলের স্ত্রী। কথাটা শুনে নিশা মিমিকে ছেড়ে দেয়। ওর বুকের ভেতর ধড়ফড় করতে থাকে। ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি ও ঠিক শুনেছে? কিছুক্ষণ পর যার সাথে ওর বিয়ে, তার যদি আগে থেকে একটা বউ থাকে, তাহলে যে কোনো মেয়ে সেটা সহ্য করতে পারবে না। নিশা চেঁচিয়ে উঠল, কি বলছেন আপনি এসব? এটা কি করে সম্ভব? ততক্ষণে মীরা পানি নিয়ে চলে এসেছে। নিশাকে চেঁচাতে দেখেও থতমত খেয়ে গেল। মিমি এবার বলতে লাগলো, 4 বছর আগে আমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করি। 3 বছরের রিলেশন ছিল আমাদের। এইবারও দেশে এসেছে আমাদের বিয়ের কথা সবাইকে জানিয়ে আমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। দেশে এসেও সব ঠিক ছিল, কিন্তু কিছুদিন হলো
আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। পরে অনেক খোঁজ না জানতে পারি যে ও তোমাকে বিয়ে করতে যাচ্ছে। কথাগুলো বলেই মিমি ওর ব্যাগ থেকে ওর আর আদিলের বিয়ের কিছু ছবি বের করে দেখায়। মীরা আর নিশা দুজনেই চমকে যায় ছবি দেখে। নিশা আদিলকে ফোন করে মিমির নাম বলতেই চুপ হয়ে যায়। নিশা এপাশ থেকে বলতে থাকে, চুপ করে আছেন কেন? তার মানে ও সত্যি বলছে আপনি বিবাহিত? আদিল ফোনের ওপাশ থেকে বলতে থাকে, দেখো নিশা, আমি মানছি আমি ভুল করেছি। ওকে যখন বিয়ে করি তখন অত কিছু বুঝতাম না। আমি এখন আর ওকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। ওকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, প্লিজ। নিশা চোখের পানি আটকে রাখতে পারে না আর। ততক্ষণে তিশা, তীব্র আরো অনেকেই চলে এসেছে ওখানে। কারোরই আর বুঝতে বাকি রইল না পুরো ঘটনা। তীব্র নিশার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, আর একবার নিশার নাম মুখে নিলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আত্মীয় বলেছে মাফ করব তা নয়। তীব্র আরো অনেকগুলো কথা শুনিয়ে ফোন রেখে দেয়। আদিলের পরিবার এ বিষয়ে জানতে পেরে লোক পাঠিয়ে মিমিকে নিয়ে যায়। আর নিশার বাবার কাছে আদিলের বাবা ফোন করে মাপ চেয়ে নেয়। ছেলে ভুল করতে পারে, কিন্তু ওনারা তো আর ভুল করতে পারে না। দুইটা মেয়ের জীবন নষ্ট হওয়ার হাত থেকে বেঁচেছে, এটাই বড় কথা। কিন্তু নিশার বাবা যে মেয়ের বাবা, এত লোকজনকে দাওয়াত করেছে, তাদের কি বলবে? কিভাবে বলবে যে বর আর আসবে না, বিয়ে আর হবে না? বিয়ের দিন একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মানে সমাজের চোখে সে অনেক বড় দোষী। কে বিয়ে করবে নিশাকে? নিশার বাবা এখন পাত্র পাবে কোথায়? একটু আগেও যে বাড়িটা আনন্দমুখর হয়েছিল, নিমিষেই তা যেন বিষাদে ছেয়ে গেল। এখন তার লোকজনকে আটকানো যাবে না। নিশার মায়ের মাথায় পানি ঢালা হচ্ছে। কেউ জিজ্ঞেস করলে বলা হচ্ছে যে মেয়ের বিয়ের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছে, আর মেয়ে চলে যাবে এই চিন্তায় চিন্তায় এমন হয়েছে। অনেকে আসল কারণটা আজ করতে পারছে হয়তো, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। তীব্রর বাবা, বোন আর বোনের পরিবারের এই অবস্থা দেখে স্থির থাকতে পারছেন না। হঠাৎ তিনি তীব্রকে একটা রুমে ডেকে নিয়ে বলতে লাগলেন, বাবা, তুই পারিস সেসব সমস্যার সমাধান করতে। নিজের বাবার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় তীব্র। কি বলতে চাইছে ওর বাবা? তীব্রকে চুপ থাকতে দেখে ওর বাবা আবার বলতে থাকে, তুই নিশাকে বিয়ে করে নে। জানি বাবা হিসাবে আমার এরকম অনুরোধ করা ঠিক নয়, কিন্তু ভাই হিসাবে আজ যদি বোনের পাশে না দাঁড়াই তাহলে সারা জীবনেও হয়তো নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ তুই না করিস না। আমি নিশার মাঝে আমার বড় আপাকে দেখতে পাচ্ছি। সেম ঘটনায় কেন নিশার সাথে ঘটছে আমি বুঝতে পারছি না। তীব্রর কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে ও এসব স্বপ্ন দেখছে। স্বপ্ন ভাঙলেই ও দেখবে নিজের বিছানায় শুয়ে আছে, ওর বাবাও নেই। এসব কথাও কেউ বলছে না। ও নিজের গায়ে চিমটি কাটে, ব্যথা পাচ্ছে। তার মানে এটা স্বপ্ন নয়। ও পাশে থাকা চেয়ারটায় ধপ করে বসে পড়ে। আর ওর বাবার বড় বোন মানে ওর একটা বড় ফুপুও ছিল। আর তার কি হয়েছিল? ওর বাবা যে বলল নিশার মতোই। তীব্র ঘরের মধ্যে থেকেই ওর বাবাকে জিজ্ঞেস করলো, আমার বড় ফুপু ছিল, কি হয়েছিল তার? এতদিন তার কথা শুনিনি তো। আমি তখন কলেজে পড়ি। তো দাদা আমাদের গ্রামের এক বড় ব্যবসায়ীর ছেলের সাথে তোর বড় ফুপুর বিয়ে ঠিক করে। বিয়ের দিন বরপক্ষের সবাই আসলো, খাওয়া দাওয়া করলো। তারা বললো যে বরের একটু কাজ পড়ে গেছে, একটু পরে আসবে। আমরা বরের অপেক্ষায় থাকলাম, কিন্তু সন্ধ্যা পেয়ে রাত হয়ে গেল, বরের খবর নেই। তখনই জানতে পারলাম ওই ছেলেটা বিয়েতে রাজি না। ছেলেটার পরিবার থেকে জোর করে বিয়ে দিচ্ছে। বর আর আসলো না, বিয়েও হলো না। অনেকে অনেক কথা বলতে লাগলো তোর ফুপুকে। তোর ফুপু শুধু কান্না করে যাচ্ছিল। রাতটা পার হয়ে গেল, কিন্তু পরদিন সকালে। এটুকু বলেই উনি থেমে গেলেন, চোখটা মুছে নিলেন। তীব্র আগ্রহের সাথে বলল, পরদিন কি হয়েছিল? পরদিন তোর ফুপুর লাশ ঝুলছিল বাড়ির পেছনের আম গাছটাতে। তীব্র একথা শুনতেই নিশার ঝুলন্ত লাশ কল্পনা করতে থাকে। তারপর চেঁচিয়ে ওঠে, না। ওর বাবা বলেন, কি হয়েছে বাবা? বল, তুই নিশাকে বিয়ে করবি, আমার কথা রাখবি। আমি নিশার কোনো ক্ষতি দেখতে পারবো না। অবনীর কথা এতক্ষণ তীব্রর মাথাতেই ছিল না। ওর মা অসুস্থ বলে গ্রামে গেছে, বিয়েতে আসতে পারেনি। অবনীর কি হবে ভাবতেই তীব্রর মাথা কাজ করা বন্ধ করে দেয়। অবনীর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা ও করতে পারবে না। বাবা, অবনী? সে নিয়ে তোকে ভাবতে হবে না। অবনীর জন্য ভালো কোনো ছেলে দেখার অনেক সময় আছে, কিন্তু নিশা এখন বড় বিপদে। এই কয়েকদিনের পরিচয় অবনী ভুলে যাবে, তুইও ভুলে যাবি। আমার বন্ধুর মেয়ে আমি বুঝবো, তো শুধু নিশাকে উদ্ধার কর। তবুও তীব্রর মন মানে না। নিশাকে উদ্ধার করতে গিয়ে ও আবার অবনীকে ধোকা দিচ্ছে না তো?
নিশাকে বিয়ে করতে ও নিজেও চাইতো খুব, কিন্তু এভাবে নয়। আর তাছাড়া ওর মা কি রাজি হবে নিশাকে বউ হিসেবে মেনে নিতে? যে মেয়ে ওনার ছেলেকে এভাবে অপমান করেছে তাকে কি মেনে নেবে? এসব ভাবতে ভাবতে ওর বাবাকে জিজ্ঞেস করে, কিন্তু মা কি রাজি হবে? তোর মায়ের সাথে কথা হয়েছে আমার, ও রাজি, তোর সাথে কথা বলতে বললো। ওর মা রাজি? কথাটা তীব্রর যেন বিশ্বাস হতে চাইছে না। ওর মা ওকে এতটাই ভালোবাসে যে ছেলের ভালোবাসাকে পাওয়ানোর জন্য সব মেনে নিচ্ছে। অবশেষে তীব্র রাজি হয়েছে। নিশার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। অবনীর জন্য কষ্ট লাগছে, কিন্তু আজ যে ওর কিছুই বলার অধিকার নেই। ও তো অনেক আগেই বাবার মুখের দিকে তাকিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে। নিশা জানে না যে ওর সাথে কেন এমন হলো। ও তো কারো কোনো ক্ষতি করেনি কখনো। যারা তীব্রকে চিনত তারা তো অবাক। তীব্রর বিয়ে, অথচ ওরা কিছুই জানলো না। বর আসলেও বর পরিবর্তন হওয়ায় অনেকে অনেক কথাই বলল, তবে সবাই তো আর জানতো না যে বর কে। তাই ততটা ঝামেলা হলো না বিয়েতে। বাসার সবাই মন থেকে খুশি না থাকলেও উপরে উপরে খুশি ভাবটা বজায় রাখলো। অনেক ঝড় তুফানের মধ্য দিয়ে নিশার তীব্রর বিয়েটা সম্পন্ন হলো। শান আর ওর বন্ধুরা মিলে তীব্রর ঘরটা ফুল দিয়ে সাজিয়েছে। তীব্রদের বাড়িতে কোনো বিয়ের আমেজই নেই। লিলির শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি। লিলিও লজ্জায় আসতে পারেনি। মুখ দেখাবে কি করে সবার সামনে? তিশা আর শান এসেছে নিশার সাথে। তেমন কেউ নেই, তাই তিশা আর মীরা নিশার সাথে বসে আছে। সবাই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। রাত 10টার মতো বেজে গেছে। তীব্র রুমে ঢুকতেই তিশা আর মীরা বের হয়ে গেল। নিশার ভাবতে অবাক লাগছে যে মানুষটাকে এতবার প্রত্যাখ্যান করেছে, আজ তার জন্যই বউ সেজে বসে আছে। তাহলে কি ওর প্রতি তীব্র ভালোবাসাটা এতটাই প্রবল ছিল যে আল্লাহ নিজেও তীব্রকে ওর ভাগ্যে ফেলে দিয়েছে? নাকি পুরোটাই কাকতালীয়? কারণ তীব্র তো হাসি মুখেই অবনীকে বিয়ে করতে যাচ্ছিল। তাহলে তীব্র কি ওকে আসলে অনেক ভালোবাসে, নাকি সেটা মোহ ছিল? এই প্রশ্নের উত্তরটা আজ ওকে জানতেই হবে, না হলে হয়তো ওর মাথাটা চিন্তায় চিন্তায় ফেটে পড়বে। ওইসব ভাবছিল তখন তীব্র বিছানার একপাশে নিঃশব্দে বসে পড়ে। তীব্রকে দেখেই বোঝা যাচ্ছে যে ও অনেকটা অস্বস্তি বোধ করছে। ছোটবেলা থেকে দুজন দুজনকে দেখে আসছে, তবুও আজ কেন জানি দুজনের কাছে দুজনকে অপরিচিত লাগছে। মনে হচ্ছে কেউ কাউকে চেনে না। আজ প্রথম দেখা, কেউ কোনো কথা বলছে না। এই নীরবতা নিশার আর সহ্য হচ্ছে না। ও আবার ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পছন্দ করে না, তাই সরাসরি তীব্রকে জিজ্ঞেস করলো, আপনি কি মামার অনুরোধে বিয়েটা করেছেন? তীব্র নিশার মুখে কথাটা শুনে অবাক হবে কিনা বুঝতে পারে না। ওর রিয়াকশনটা কেমন হওয়া উচিত সেটাও বুঝতে পারে না। কি উত্তর দেবে তাও বুঝতে পারে না। সত্যিটা বললে কি বিশ্বাস করবে? না করার কিছু আছে নাকি? যদি বলি নিজের ইচ্ছাতেই করেছি। নিশা কিছু বলে না। তীব্র কথাটা বলার পর ভাবতে থাকে যে ও এটা কি বলে ফেললো। ও কিছুতেই এত সহজে ক্ষমা করতে পারবে না নিশাকে। ও কি করে ওর মাকে অপমান করার কথা ভুলে গেল? ওর বাবা কথাগুলো জানলেও কি ভাগ্নের পক্ষ নিতেন? নিশার কথায় ওর ভাবনায় ছেদ পড়ে। সত্যি কি আপনি নিজের ইচ্ছেতে বিয়েটা করেছেন? নিশার কণ্ঠে একটা খুশির ভাব বুঝতে পারে তীব্র, কিন্তু ওকে তো এত তাড়াতাড়ি খুশি হতে দেওয়া যায় না। এতটা বছর ওকে তিলে তিলে কষ্ট দিয়েছে, এবার ওর পালা। তীব্র একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, তুমি ভাবলে কি করে যে এতবার রিজেক্ট করার পরেও তোমাকে আমি নিজের ইচ্ছেতে বিয়ে করেছি? আমি কি এতটাই ফালতু ছেলে নাকি যে একটা মেয়ের পিছনেই আঠার মতো লেগে থাকবো? এই তীব্র মাহমুদ অত সস্তা নয়। তোমাকে, তোমার পরিবারকে এত বড় অসম্মানের হাত থেকে বাঁচালাম, কোথায় কৃতজ্ঞতা প্রকাশ করবে তা নয়, তুমি আবল তাবল প্রশ্ন করে যাচ্ছ। নিজেকে কি ভাবোটা কি? এটুকু বলতেই নিশা ওকে থামিয়ে দেয়। নিশা সহজে কাঁদে না বলে এখনো স্থির বসে আছে। অন্য কোনো মেয়ে হলে হয়তো তীব্রের কথাগুলো শুনে এতক্ষণে কান্নাকাটি জুড়ে দিত। নিশা বুঝতে পারে যে ওর প্রতি তীব্র ভালোবাসা অনেক আগেই শেষ হয়ে গেছে। ও তো অবনীর সাথেই খুশি হতো, নিজের প্রতি রাগ হতে থাকে ওর। আমার জন্য এত বড় স্যাক্রিফাইস কেন করলেন? আমি কি আপনার হাতে পায়ে ধরেছিলাম নাকি? আমার পরিবার। তোমার তেজ দেখছে এখনো কমেনি। তোমার কিসের এত অহংকার বলতে পারো? আজ আমি বিয়ে না করলে সারা জীবনের জন্য এই অহংকার চূর্ণ হয়ে যেত, আর তুমি উল্টো আমাকে প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছ। কথাগুলো বলতে বলতে তীব্র নিশার থুতনিটা উঁচু করে এপাশ ওপাশ করে দেখতে থাকে আর বলতে থাকে, তোমার এই রূপ নিয়ে আবার অহংকার করো? সিরিয়াসলি? মানুষের রুচিবোধ কি এতটাই নিচে নেমে গেছে? আমি এই রূপের মায়ায় পড়েছিলাম? মোটেও না নিশা, আমি শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তুমি। নিশা ওর মুখ থেকে তীব্রর হাত ছাড়িয়ে
দৌড়ে বাথরুমে চলে যায়। যেতে যেতে বলতে থাকে, আর যখন ভালোই বাসেন না তাহলে বিয়ে কেন করলেন? কে চেয়েছিল আপনার এই দয়া ভিক্ষা? বাথরুমে ঢুকেই ঠাস করে দরজা লাগিয়ে দেয়। তীব্র রুমে অ্যাটাচড বাথরুম আর একটা বড়সড় ব্যালকনি আছে। ব্যালকনিতে একটা ছোট প্লাস্টিকের টেবিল আর একটা চেয়ার আছে। মাঝে মধ্যে ও ওখানে বসে বই পড়ে। নিশা বাথরুম থেকে বের হচ্ছে না দেখে তীব্র কয়েকবার দরজায় ধাক্কা দিয়েছে, ডেকেওছে ওকে, কিন্তু নিশা দেরি আছে বলেই খালাস, বের হওয়ার নাম নেই। নিশা বাথরুমে অনেকক্ষণ কান্না করছে। তীব্রর সামনে ও কান্না করতে পারেনি। বাথরুম থেকে বের হয়ে দেখে যে তীব্র ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে মানুষকে সত্যি নিষ্পাপ লাগে। কে বলবে যে একটু আগে মানুষটা নিশাকে এত বকাবকি করছিল? তীব্র পাশে শুতে নিশার অস্বস্তি লাগছিল। এই বাড়িতে এর আগেও থেকেছে, কিন্তু আজ সব নতুন লাগছে ওর কাছে। নতুন পরিবেশে মানিয়ে নিতে ওর সময় লাগবে। একবার ভাবলো তিশা আর মীরার কাছে গিয়ে শুয়ে পড়বে, কিন্তু ওরা কি ভাববে, তাই আর গেল না। কিছুক্ষণ শুয়ে এপাশ ওপাশ হয়েও যখন ঘুম পাচ্ছিল না, তখন ব্যালকনিতে এসে চেয়ারে বসে বসে নানান কথা ভাবছিল। এর মধ্যেই কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। নিশার বাথরুম থেকে বের হওয়ার আশায় থাকতে থাকতে তীব্র কখন ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। বারান্দা দিয়ে রুমে হালকা বাতাস আসছে। ও সাধারণত বারান্দার গ্রিল লাগিয়ে ঘুমায়, তাহলে খুলল কে? এসব ভাবতে ভাবতেই ওর সাজানো বিছানার দিকে নজর যায়। তখন নিশার কথা মনে পড়ে। রাতে অনেক বেশি কড়া কথা বলে ফেলেছে। ছোট থেকে আজ পর্যন্ত ও নিশাকে বুঝতে পারলো না। মেয়েটা পুরাই অদ্ভুত। তীব্র বারান্দায় গিয়ে দেখতে পায় যে নিশা টেবিলের উপর মাথা রেখে ওখানেই ঘুমিয়ে পড়েছে। ওকে ডাকবে কিনা বুঝতে পারে না, তাই রুমে এসে একটা বালিশ আর কাঁথা নিয়ে যায়। বালিশটা আস্তে করে ওর মাথার নিচে দিয়ে দেয় আর কাঁথাটা গায়ে দিয়ে দেয়। তারপর রুমে এসে শুয়ে পড়ে। সকালের আলো ফুটতেই নিশার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে যে ওর গায়ে কাঁথা আর মাথার নিচে বালিশ। তার মানে তীব্র রাতে উঠে বালিশ আর কাঁথা দিয়ে গেছে। ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে ওঠে। কাঁধ ব্যথা হয়ে গেছে ওর। বালিশ আর কাঁথা বিছানায় রেখে ফোন খুঁজতে গিয়ে মনে পড়ে যে কাল রাতে তিশা ওর ফোন নিয়ে গিয়েছিল। তিশা আর মীরা দুজনেই ঘুমে বিভোর। ওরা দুজনে আজ তীব্রদের বাসাতেই ঘুমিয়েছিল। দরজা খোলাই ছিল। নিশা গিয়ে ফোন হাতে নিতেই দেখে যে ওর বাবা মা কয়েকবার ফোন করেছে। তিশার এত ঘুম যে কানের কাছে ফোন বাজছে তাও বুঝতে পারেনি। আর মীরাও তাই। তিশাকে কিছুক্ষণ ডাকার পরেও কোনো সাড়া না পেয়ে নিশা ওই রুম থেকে বের হয়ে আসলো। নিশা ওর বাবাকে ফোন দেওয়ার সাথে সাথেই রিসিভ করলো, যেন ওর ফোনের অপেক্ষাতেই ছিল। হ্যালো মা, কেমন আছিস রে? নিশা বাবার কণ্ঠ শুনে আর কান্না চেপে রাখতে পারলো না। বাবা, কি হয়েছে? কান্না করছিস কেন? তুই কি পরের বাড়ি গিয়েছিস নাকি? মামার বাড়িতেই তো। বাবা তুমি আসবে না? সে যাব, আর পাগলি মেয়ে, তোর কান্না করতে হবে? তুমি তো জানো আবার নতুন জায়গায় থাকতে। আরো কিছু বলতে যাচ্ছিল, তখনই বুঝতে পারে যে পিছনে কেউ আসছে। ও পিছন ফিরতেই দেখে ওর মামা হাসি মুখে ওর দিকে এগিয়ে আসছে। ওপাশ থেকে ওর বাবা কথা বলেই যাচ্ছে। ওর মামা এসে বলল, কিরে মা, কখন উঠলি? এই তো মামা, মাত্রই। তীব্র কি উঠছে? ও অবশ্য সকাল সকালই উঠে যায়। উঠেছে। কথাটা বলেই নিশা ভাবতে থাকে যে ও তো বলে দিল যে ও উঠেছে, যদি এখনো না ওঠে। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, নাস্তা করে নে। তোর মামি নাস্তা বানিয়েছে, গরম গরম খাবি। তোর বাবা আসতে চেয়েছিল, আমি বললাম যে ওরাই চলে যাবে নাস্তা করে। ওর বাবার কথা শুনতেই ওর ফোনের কথা মনে পড়লো। ও ফোনটা কানে নিয়ে দেখলো যে কল কেটে গেছে। ওর মামাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা। তীব্র ঘুম থেকে উঠে বিছানার অবস্থা থেকে নাক ছিটকে ওঠে। এই শানটাও না ফুল দিয়ে কি করেছে, পুরো বিছানার চাদর নষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে তীব্র সারা রাত একটা জঙ্গলের মধ্যে শুয়েছিল। বিছানার উপর নিশার বালিশ আর কাঁথা দেখে বোঝা যায় যে নিচে উঠে গেছে। ও বিছানার চাদর আর বালিশের কভার পাল্টিয়ে দেয়। ফুলগুলো সব তুলে ময়লার ঝুড়ির মধ্যে ফেলে দেয়। কোনো কিছু অগোছালো তীব্রর একদম পছন্দ নয়। সব ঠিকঠাক করে তীব্র ফ্রেশ হতে চলে যায়। নিশা রুমে এসে দেখে যে তীব্র বিছানা একেবারে ঝকঝকে করে ফেলেছে। এত সুন্দর বিছানা দেখে নিশা শুয়ে পড়ে। সারা রাত বারান্দায় ঘুমিয়েছে বলে বিছানায় শোয়ার সাথে সাথে আবার ঘুমিয়ে পড়ে। তীব্র বাথরুম থেকে বের হয়ে দেখে যে নিশা ঘুমাচ্ছে, তাই আর ওকে ডাকে না। নিশার ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। তারপর নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিশার কপালের কাছে গিয়ে আলতো করে একটা চুমু দিতে নিশা নড়ে ওঠে আর তীব্র ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। তবে নিশার ঘুম ভাঙেনি। তীব্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুম থেকে বের হয়ে যায়।
তারপর তীব্র নাস্তার টেবিলে কাউকে না দেখে একাই নাস্তা করে নেয়। তারপর রেডি হয়ে হাসপাতালে যাওয়ার জন্য বের হয়। তখনই ওর বাবা ডাকতে থাকে। কিরে কই যাস? তীব্র পিছনে ফিরে বলল, কেন হাসপাতালে? তুই কি পাগল হয়েছিস? কাল বিয়ে করলি আর আজকে হাসপাতালে যাচ্ছিস? এটাকে কি বিয়ে বলে? বিয়েকে কি তুই ছেলে খেলা মনে করছিস? চুপচাপ ঘরে যা, নিশাকে নিয়ে খাবার টেবিলে আয়, নাস্তা করবি। আমি নাস্তা করেছি। মানে কি একা একাই নাস্তা করে ফেললি? আমি যেন নেক্সট টাইম আর না দেখি যে নিশা এ বাড়িতে থাকতে তোকে একা নাস্তা করতে। কোনো সমস্যা থাকলে আলাদা কথা। বাবা তুমি এসব কি বলছো? ঠিকই বলেছি, রুমে যা আর নিশাকে ডেকে নিয়ে আয়, তুই আবার আমাদের সাথে নাস্তা করবি। তীব্র অনিচ্ছা সত্ত্বেও বাবার হুকুম পালন করতে থাকে। তারপর আবার নামে মাত্র নাস্তা করে নিশাদের নিয়ে ওদের বাসায় চলে যায়। নিশা নিজের বাড়িতে সে যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারছে। কাল থেকে শাড়ি পরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিল। এখন সালোয়ার কামিজ পরে অনেকটা শান্তি পাচ্ছে। সারাদিন কোনো মতে কাটিয়ে রাতে তীব্র বাসায় ফেরার জন্য পা বাড়ালো। তীব্র দরজার কাছে আসতেই